আর কথা বেশি আর বলার নাই, কথা বেশি বলার নাই। সত্যি কথা, এই সাবজেক্টে কথা পড়া বিদ্যা কথা হলে ঠাকুরকে আঁকড়ে ধরো, যত বেশি আঁকড়ে মানে আনঅ্যাডাল্টারেটেড অ্যাটেনশন নিয়ে ধরতে, এটাই সুর। ঠাকুর তো নর্মাল আমার কাছে গুরু ভগবান ঈশ্বরটা বিশ্বের আলটিমেট ব্যাপারটা। তো এই জন্ম মৃত্যু সব ওই একটাকে ধরার জন্য মানুষ খুঁজে খুঁজে চলে, মানুষ খুঁজতে খুঁজতে যায়, জন্মায় আবার মরে, জন্মায় আবার মরে, কোটি কোটি জন্ম এক একজনের পিছন যদি দেখতে পেতে তোমরা একদিন দেখতে পাবে, কাজ করলেন সবাই দেখতে পাবে। তো ওই একটার জন্যই আশা হয়েছে, সুরটাকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। আমরা একদিকে ফরচুনেট, একদিকে আনফরচুনেট। ফরচুনেট মানে সুরটা একটা ফিজিক্যাল ফর্ম নিয়েছে ঠাকুর, মহাপ্রকৃতি যেটা মহাসুর, এটা ফর্ম। তো ওই জন্য যারা ওয়াকিবহাল আছে, এই জন্মটা জানে, অতীতগুলো জানে, তারা ঠাকুরকে পেলে ওই যে জাপটায় ধরবো ঠাকুরের হাড়গোড় ভেঙে যাবো, এমন জাপটায় ধরবো। বুঝতে পারছো? ফিজিক্যাল ফর্মটাই ওইটাই তো রিপ্রেজেন্টেড। এটা মাইক্রোস্কোপে ছোটোটাকে বড় করে দেখায়। তো ফিজিক্যাল ফর্মটা যেটা সূক্ষ্ম অবস্থাটা, ওইটাই বডিলি ঠাকুর। আমার কাছে সেটা ঠাকুর। তো আর ঠাকুর সবসময় ঠাকুরকে ভালোবাসো, ঠাকুর ভালোবাসে বলতে তো একটু ঠাকুরেরই লজ্জা লাগে। ওই জন্য ঠাকুর নাম জপ এসব দিয়েছে টিছে। এটা কেমন লাগে বলবে না? মেগালোম্যানিয়াক, আমাকে ভালোবাসো কেউ যদি বলে, আমাকে নিয়ে 24 ঘন্টা, ঠাকুরের বলতে লজ্জা লাগে। ওই জন্য ঠাকুর আপনার নাম বোঝা ঠাকুরতা। বুঝতে পারছো সুরটা যেটা? তো যাই হোক, ওটা নিয়ে থাকা, আর তো কথা বেশি নেই, কথা বলেছি সব এখানে বলে দিও। এটা ও হাতে লাগছে, বুঝছো? এটা খাবে নাকি তুমি? হ্যাঁ, এটা খাও। তোমাদের ওখানে কি হয়েছে? মেডিকেল ক্যাম্প ভালো হয়েছে? অনেক লোক হয়েছিল। ক্যাম্পটা সব করবে, মেডিকেল ক্যাম্পটা সব বুঝে সুঝে। আর সকলের একটা নাম করে, এক মাসে একটা করে মেশোরা করে, ওটাও খেয়াল রাখবে। তোমার শরীর কেমন আছে অমিতদের? সবার শরীর টরীর একটু খেয়াল রেখে চলবে। মাম্পি ভালো আছে? ভালো আছো তুমি? সুভাষ কই? আচ্ছা, তোমার নামই তো মাম্পি। পম্পা, সরি মাম্পি, বাচ্চাটা কই? ওই তো এটা। হ্যাঁ বাপি বাবা, বেশি না। ইতিদি কিছু বলুক। ইতিদি ভালো, ওই ইতিদির একটা ক্লাস করে, ওই ক্লাসটা খুব ভালো। ওটা খুব চারিদিকে রটেছে, খুব উৎকৃষ্ট মানের ক্লাস, বুঝছো? তো ওইটাতে সবাই যদি জয়েন করে ওটা দেখবে, ও সুন্দর করে, খুব খেটে করে, খুব নিষ্ঠা ভরে করে। আর ও তো বড় শিক্ষা লাইনের লোক, সব বড় অধ্যাপিকা, বড়। তো পড়ানোর হ্যাবিটটা আছে, ফলে গুছিয়ে সুন্দর করতে পারে। ওটা করবে। গৌতম দা একটা কি করে না উৎপাত, রামনারায়ণ নাম, সুন্দর পাখন যাগুলো করবে ওটা নিয়ে থাকবে যত বেশি থাকা যায়। তো এখানকার ঝুট ঝামেলা থাকবেই। এটা পার্ট অফ প্রকৃতি। তেতা প্রকৃতি অ্যাড্রেস করছে, প্রকৃতি প্রথম বলা কথা বলছে, এটা থাকবেই। তার মধ্যে থেকে তোমাকে আসল বক্তব্যটা খুঁজে নিতে হবে। তো ওই প্রশান্তিতে থাকবে যে আসল বস্তুটা আমরা পেয়েছি। আসল বস্তু পায় না এখন আমার কাছে। বড় বড় সব সাধু টাধু আছে, তো ঠাকুরই ওটা বুঝে বুঝে দেবে সবাই, নতুন যারা এসে, বাচ্চা যারা আছে। তখন মানাদা বলবে, ইত্যাদি বলবে, বেশি বলবো না। এই প্রধানদা ভালো আছে? এই তো নারায়ণদা কই? এই তো তুমি কিসে বন্দে মাতরম? কি ট্রেনটা যেন? বন্দে মাতরম, বন্দে যাক থাকুক।
নামটা যাতে করে ঠাকুরের ভাষণ, ঠাকুরের গলায় নামটা, অন্য লোকের গলায় শুনলে কিছু হইব না, পরিষ্কার হইব না। অঙ্ক করে বার করা আমার এগুলো, তর্ক করে আমার সাথে লাভ নেই। ঠাকুরের গলার কত দয়া। আজকের টেকনোলজি এমন সময়, 500 বছর আগে ঠাকুর যদি আসতেন, 400 বছর আগে টেকনোলজিটার সুবিধাটা নিতে পারতাম না। এখন সুবিধা আছে, রেকর্ড করা যাচ্ছে ঠাকুরের গলাটা। আর কে কে প্রশ্ন করে, তিতলি প্রশ্ন করে না, আমি ভাবছি কারা কারা কে প্রশ্ন করে, এই তিতলি করে ফিজিক্স আর ম্যাথামেটিক্সটা শুধু সায়েন্স বলতে, এটার কেটে প্রশ্ন করছিল অন্য কোনো সায়েন্সে। এবার ঠাকুরের বেসিক তত্ত্বটা, ফিলসফিটা দেখলে দেখবে যে মহাকাশ, চৈতন্য, এই দুটোই, চৈতন্য কনসাসনেস আর মহাকাশ। এখন চৈতন্যটা এখনকার নিউরোসায়েন্স যেভাবে দেখে ওইভাবে ঠিক না। আমাদের এটা হচ্ছে উপনিষদের চৈতন্য, আমাদের আগে চৈতন্য তারপর ম্যাটার, এদের আগে ম্যাটার তারপর চৈতন্য। বলে এখানকার নিউরোসায়েন্স এখন ওই জায়গায় রিচ করেনি, তো এখানকার নিউরোসায়েন্স লাগবে না। এবার বাকি যে কটা সাবজেক্ট, তুমি যে কোনো ফিজিক্স, তুমি অন্য যে কোনোই যাও দেখবে ফিজিক্সে ল্যান্ড করে, বায়োলজি যাও, তুমি একটা টিস্যু নিয়ে কাজ করছো। এবার টিস্যু কী দিয়ে কনস্ট্রাক্টেড? মলিকুলস কী দিয়ে কনস্ট্রাক্টেড? অ্যাটমস কী দিয়ে কনস্ট্রাক্টেড? নিউট্রন, প্রোটন, তারপর কোয়ার্কস। আলটিমেটলি সেই ফিজিক্সেই যেতে হয়। আর ম্যাথামেটিক্সটা জানা খুব জরুরি, কারণ ঠাকুরের তত্ত্বই হচ্ছে আমার তত্ত্ব বিজ্ঞান ভিত্তিক, বলো বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, যুক্তি ভিত্তিক। তো তিনটাই তো এতে চলে গেল। সুরো ভিত্তিকটা একটা অ্যাবস্ট্রাক্ট, কিন্তু দ্যাটস অলসো ম্যাথামেটিক্যাল র্যাশনাল, ওটা আরও সূক্ষ্ম ম্যাথামেটিক্স। আর ভাব, উচ্ছ্বাস, গল্প, কল্পনা ঠাকুর না করতে, হ্যাঁ, ওই জন্য সায়েন্স বলতে ওভারঅল সায়েন্স, কিন্তু মোদ্দা ব্যাপারটা ম্যাথামেটিক্স এবং ফিজিক্সটা জানলে বাকিগুলো, ফিজিক্সটা হচ্ছে আদিটা, রুটটা। ওই জন্য অন্য নিউরোসায়েন্স হবে যদি আরও যাবে, বিজ্ঞান এখন ওই জায়গায় যাই রিচ করেনি। হ্যাঁ, মানে ওরা ওদের কনসাসনেসটাকে আমরা যেভাবে দেখি, ডেভিড চামাসের লেখা কতগুলো আছে, দ্য হার্ড প্রবলেম অফ কনসাসনেসটা ঠিক ওইভাবে ধরা যায় না, ধরতে ওইভাবে ধরা সম্ভব না। আমরা ম্যাটার থেকে আমরা সরো লিখে দাও, বুঝছো? আর কি প্রশ্ন ছিল তিতলির? আরেকটা কে প্রশ্ন করেছিল, বলে বসে বসে ভাবছি। আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশন, ওটা আত্মা ভূত দেখেছে একটা, ওটার পরে একটা আছে এখানে গোটা বিশ্বে ভূত আছে, এখন ভূত নিয়ে বিজ্ঞানসম্মত। ও ঠাকুর হ্যাঁ, একটা প্রশ্ন এসেছিল, ঠাকুর আমাকে বলেছিলেন যে আমি বেদ প্রচারের নেই এবং খুব গর্বের সাথে নেই, পরিষ্কার কথা। এবার আমি আসি তোমাদের সাথে গল্প করতে, যখন সূচক হয় গল্প করলাম, শুনলাম। এটা তুমি করো নি, অন্যকে করেছিল। এই যে পৃথিবীর মানুষের দুঃখ বোঝার লোক আছে, শুভদীপ বোধহয় করেছিল, সূর্যচন্দ্রের দুঃখ বোঝার কেউ নেই। হ্যাঁ, সূর্যচন্দ্রের, এতে সেলফিশনেস গ্রো করবে না, বরং আরও বেশি এটা করতে পারে। তুমি ওইটা জেনে গেলে, আমাকে যেভাবে গাইডটা, ওটা আমি বলছি খুলে, এইটার পরিপ্রেক্ষিতে আমার ভাবনাটা, দুটো কথা, তুমি ছাত্র পড়াতে আসলে মাস্টার পড়াতে এসছো, এটা বলেছেন, এটা 2-3বার শুনতে হয়েছে। আরেকবার আমার অবর্তমানে হয়েছে 26শে ডিসেম্বর, ওই ক্যাসেটের মধ্যে যেটা আছে। আর পৃথিবীর মানুষের দুঃখ বোঝা, লোকের সূর্যচন্দ্রের দুঃখ, এটা নিয়ে আমার ভাবনাটা যেটা, সেটা অ্যাকচুয়ালি লাইফটা কি, লাইফটা যদি তুমি দেখো, জীবনটা বলতে কি, মোদ্দা ব্যাপারটা হচ্ছে সেই ঋষিরা বেদের যুগে বলে গেছে, আত্যন্তিকা দুঃখ নিবৃত্তি অ্যান্ড পরের ধাপে পরমানন্দ প্রাপ্তি। অ্যাকচুয়ালি লাইফটা হচ্ছে দুঃখ নিবৃত্তি। ডিসকমফোর্ট আমরা মেনে নিতে পারি না, ডিসকমফোর্ট আমরা চাই না। গরম লাগলো ফ্যানটা চালায়, খুব রুটে গেলে লাইফ ইজ লাইক দ্যাট। এটা বক্সের এটার থেকে নাকি কোত্থেকে, এখান থেকে কিছু হচ্ছে? এটা খুলে দেয়, এমনি তো খুলে দিলে এটা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো? এটা গরম লাগলো ফ্যানটা চালায়, এই গরম লাগলে এসি চালাচ্ছে। চাকরি করছে কেন? টাকাটা রোজগার করবে, তারপর খাবে। কারণ খিদের ডিসকমফোর্টটা মানুষ জানে, বুঝতে পারছো? খিদের ডিসকমফোর্ট হচ্ছে তো, তার মানে লাইফ যদি তুমি খুব ওয়ান লাইনে আনতে পারো,
এটা হচ্ছে আত্যন্তিকা দুঃখ নিবৃত্তি। এটা ঋষিরা 5-6 হাজার বছর 10,000 বছর আগে ওরা এটাকে বুঝেছে। এবার এই পরিপ্রেক্ষিতে ওরা করে কি, তো এই দুঃখ নিবৃত্তির কীভাবে দুঃখ নিবৃত্তি হতে পারে, তো ওরা একটা চতুর্বর্গের ভাবনা থাকে। এটাকে উপনিষদ একভাবে বলেছে, ব্রহ্মসূত্র আরেকভাবে বলে, জৈমিনীর পূর্ব মীমাংসা আরেকটু অন্যভাবে বলে, আমি আমার মতো করে বলি যেটা যোগ দর্শনের সাথে কিছুটা কানেক্টেড। ওরা চতুর্বর্গ বলে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এটাকে বলে চতুর্বর্গ, দ্য 4 পাথস। দুঃখ নিবৃত্তির 4টা রাস্তা। কীভাবে দুঃখ নিবৃত্তি হয়? দুঃখ মানে কথা বলছো, ডিসকমফোর্টটাকে ইয়ে করার, বের করার। তো এটা খুলে দিলেই তো হয়, খুলে দাও না, এটা কথা এমনি শুনতে পাচ্ছি। ছোটো, এটা তো বড় ক্লাস না, এটা হ্যাঁ গলা সরে আছে, পরে রেকর্ড থেকে সরে যায়। এটা করো, তার তো সরে দাও। নিজে কি সমস্যা হচ্ছে? কোনটা? এটা দেখলে সব সরাও, এটা থাকবে তো, এটা সরিয়ে দাও যেটা। এগুলো আবার বাইরে দিয়ে দেয় ওরা সব, এই ডানার সুদি বদমাইশ ওরা সব বাইরে দিয়ে দেয়। সাধুগুলো এগুলো শোনে বয়া, বুঝছো? একটা ভাষণ 6 মাস ধরে শুনছি। এবার একটা ভাষণ 6 মাস ধরে দিনে ধরো 18 ঘন্টা 19 ঘন্টা শুনছে। তারপর থেকে একটু ধরো 2টা লাইন তুলে দিয়ে আমাকে আবার মেল করে, এটা একটু বুঝায় বলো, ওটা একটু বুঝায় বলো। এই বদমাইশ আছে 2টা, শুধুই পার। কী বলছিলাম তিতলি? এই আত্মত্যাগ দুঃখ নিবৃত্তি, এই 4টা চতুর্বর্গ বলে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। শুনতে পাচ্ছ না? স্যার, এবার ধর্মটাকে আগে রাখে, এর পিছনে নানা রকম ব্যাখ্যা ট্যাখ্যা আছে। মোটামুটি রাস্তা 4টা। অর্থ, আমি সব থেকে নিচুটা অর্থ, কাম। সব থেকে নিচুটা হচ্ছে কাম, তারপর অর্থ, তারপর ধর্ম, তারপর মোক্ষ। কামটা মানে কি? তুমি সেন্স অর্গানস দ্বারা যা প্লেজার তুমি নিতে পারো। সেন্স অর্গানস যতগুলো আছে, এই আমরা ঘুরতে যাই, এই যে সিনেমা দেখি, এই যে গান শুনি, টিভি দেখি, খাই, যা, বুঝতে পারছো? এগুলো সব ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, পঞ্চ ইন্দ্রিয়। এইগুলা এই একদম নিচু চেতনার যারা নিচু স্তরে, তারা এটা, তারা উঁচু স্তরে মানে এটা খুব নিচু না, সবাই একই স্তরে, সবাই শান্তি খুঁজছে। মিনসটা কি? তো প্রথমটা কাম, সেন্সুয়াল। এই তার একটু উপরে মানে তুমি ডাইরেক্ট ইন্দ্রিয়গুলো দিয়ে তুমি অপারেট করে ইউর কিছু না কিছু প্লেজার তুমি ডিরাইভ করছো। শান্তি বা ব্লিস এটাকে বলা হয় না, প্লেজার ডিরাইভ করছো। এটা ঘুরতে গেলাম, ভালো লাগছে না, চলো একটা অমিতাভ বচ্চন বা কিছু, এটা তোমাদের এখনকার কে নায়ক যাই না, আমাদের সময় তো অমিতাভ বচ্চন বলো, তাপসদা, আমাদের সময় অমিতাভ বচ্চন, এখন তো কত নায়ক। এটা হলো দ্য পাথ অফ, এটাকে বলা হয় লোয়েস্ট পাথ। বুদ্ধের সাথে আনন্দের কনভারসেশন আছে, এটা লোয়েস্ট পাথ বলে। যাক, এইভাবে একটু উপরে ধরো অর্থ মানে এখানকার অর্থ না। ওই জন্য ফিলসফিতে প্রবলেমটা হয় কি, এপিস্টেমোলজি খুব জরুরি হয়ে যায়। কিসের উপর কথা বলছে, এটিমোলজি, এপিস্টেমোলজি দুটোই খুব জরুরি হয়। অ্যাকচুয়ালি এইটা বলতে তুমি কি বলছো? তো ঠাকুরের দেবতা সম্বন্ধে ঠাকুর বলছেন 5 জায়গায় 5 রকম বলছেন। ওই মুহূর্তে একটা পার্টিকুলার দেবতা আইডিয়া নিয়ে ঠাকুর বলছেন। আবার দেখা গেল পরের দিন দেবতা বলতে ঠাকুর আরেকটা কিছু নিয়ে ওটাকে বলছেন, বুঝেছো? তো এপিস্টেমোলজি জরুরি। এবার অর্থ বলতে, অর্থ মানে মিনিং না বা টাকাও না, অর্থ বলতে যে পরের ধাপটা, এটা ডাইরেক্ট তোমার কিছু হচ্ছে না, কিন্তু তুমি একটা ডিরাইভ করছো। ধরো তোমার বাবা রোজগার করছে এবং তোমাকে বাবা একটা রোজগার করে ভালো জিনিস একটা কিনে দিল, বাবা তৃপ্তি পেল। এটা ডাইরেক্ট বাবার ইন্দ্রিয়তে ইম্প্যাক্ট করলো না। এটা বুঝতে পেরেছো তো? এই যে আমার কাছে কালকেই এসেছিল একজন সিইও বড় কোম্পানির, সে আরও বড় হবে, রাত দিন খাটে, 21 ঘন্টা 22 ঘন্টা করে খাটে, কোম্পানিটাকে আরও বড় করবে, আরও কি শেয়ার কি, এরকম বক্তব্য। তো ওটাতে তো ওর ডাইরেক্ট ওর চোখে দেখে তৃপ্তি, কানে শুনে তৃপ্তি হচ্ছে না, কিন্তু একটা প্লেজার ওখান থেকে ডিরাইভ করছে, ড্র করছে যে আই এম ডুইং সামথিং।
একটা অ্যাচিভমেন্ট, দ্য থার্স্ট ফর পাওয়ার, ক্ষমতা, অর্থ মানে ক্ষমতা। তো এটাও একটা হয়। তো একটা হলো ডাইরেক্ট তুমি তৃপ্তি পাচ্ছ, আরেকটা ওইভাবে ডাইরেক্ট তোমার ইন্দ্রিয়গুলো কাজে দিয়ে ব্যবহার করতে হচ্ছে না তৃপ্তির জন্য, তুমি সন্তানকে খাওয়াচ্ছ বা কোম্পানির জন্য 7 দিন খাটছ, রাত দিন পরিশ্রম করছে, ই করছে যারা যেটা। তো এই হচ্ছে কাম এবং অর্থ। বোঝা গেল না? একটা ডাইরেক্ট তোমার সেন্স অর্গানসগুলোকে তুমি অপারেট করতে হচ্ছে, কাজে লাগিয়ে তুমি করছো ইকুইপমেন্টসগুলো। আরেকটা ডাইরেক্ট তোমার সন্তান খেলে তোমার ডাইরেক্ট সেভাবে ইন্দ্রিয়র কিছু তৃপ্তি হলো না, আরেকটা একটু সূক্ষ্ম লেভেলের তৃপ্তি হলো। এখন একটা কাম 1 নম্বর, 2 নম্বর হচ্ছে অর্থ। অ্যান্ড মানে আমরা অ্যাকচুয়ালি খুঁজছি শান্তি, মুদ্রা ব্যাপারটা শান্তি। দিস ইজ দ্য ওয়ান থিং, এটা বাচ্চা থেকেই সবাই খুঁজে চলেছে, শান্তি, আনন্দ, তৃপ্তি যাই বলো। তো একটা জিনিস না পেলে তোমাদের কি হয়, ছোট কোনো একটা জিনিস, দরকারি জিনিস না পেলে, আইডেন্টিটি কার্ড, এই সেটা বাড়ি মাথা। তো এইটা কিন্তু আমরা বাচ্চা থেকেই খুঁজছি। তো হোপফুলি দ্য সার্চ ইজ এখনও অন, নাহলে তো হয়ে গেছিল। তো লুক অ্যাট ইউর ফেসেস, মানে একটা জিনিস বাচ্চা থেকে খুঁজছো কিন্তু এখনও পাচ্ছ না, কেউ পাচ্ছে না। তো এইটাই ঋষিরা অনেক আগে বলে গেছে, অ্যাকচুয়ালি ইউ আর সার্চিং দ্য রাইট থিং অ্যাট দ্য রং প্লেস। এই যে 99% পৃথিবীতে যা দেখবে তারা কিন্তু এই কাম এবং অর্থের মধ্যে আছে। তাদের তৃপ্তির ডেফিনেশন হচ্ছে চলো ঘুরতে যাই, চলো সিনেমা দেখি, চলো খাই, অমুক জায়গায় ভালো ফুচকা এসছে, অমুক জায়গায় রেস্টুরেন্ট হয়েছে, তারপর প্রেম ভালোবাসা, মানে এটা ওই লেভেলটা। আর তার ঠিক একটু উপরে সেও দেশের মন্ত্রী, সেও অমুক, সেও তমুক, মুদ্রা ব্যাপারটা দুটোই ফেলটু, একটা 28 পেয়ে ফেলতো, একটা 29 পেয়ে ফেলতো, ওটাকে পাস বলা যাচ্ছে না। মানে বুদ্ধ ওটাকে পাস বলবে না, শিব ওটাকে পাস বলবে, আমি মানে ওই স্তর থেকে বলছি। তো মুদ্রা ব্যাপারটা এটা এখানে যেটা আমাকে ঠাকুর বলছেন যে ছাত্র পড়াতে আসেনি, মাস্টার পড়াতে এসছো 1, আর 2 পৃথিবীর মানুষের দুঃখ বোঝার লোকে যে সূর্যচন্দ্রের দুঃখ বোঝার কেউ নেই, এই পয়েন্টেই কথাটা বলছি। আর এই যে অভাবগুলো, এটা তোমার কেউ না কেউ পূরণ করে দিতে পারবে। অর্থকরী অভাব, এই অভাব, সে অভাব, যাই হোক, তুমি কেউ না করুক, রাম না করুক, শ্যাম করবে, শ্যামবাবু না করুক, যদুবাবু, কিছু একটা হয়ে যায় বা অন্যভাবে হয়ে যায়। একটা বউরে ভাল লাগে না, আরেকটা বউ কিছু না কিছু ব্যবস্থা করে নেয় নিজের মতো করে। আমার বক্তব্যটা বুঝতে পারছো? ওই কোম্পানি ওরকম, এক কোম্পানি ভাল লাগে না, আরেক কোম্পানি, এই গেল 2। 3 নম্বর ধাপ একটু উত্তরণ হলো, এও ফেলটুই পড়বে, তবু পাস কাটায় পাস। ধর্ম হচ্ছে এই অর্থে, ধর্ম বলতে রিলিজিয়ান না, ধর্ম বলছে এথিক্স, ধর্ম বলতে মরালিটি। এবং ধর্ম ওরা একটা দেখলো যে মানে আনসেলফিশ ওয়ার্ক, এটাই কর্মযোগ যেটাকে বলে, অনেকের জন্য করছে, ফর দ্য সেক অফ প্রচুর। ওটাই দুটোই ঘুরে ফিরে তোমার জন্য, নয় তোমার বাচ্চার জন্য, নয় তোমার সম্মানের জন্য তুমি কোম্পানির বড়তে উঠবে। কাম, শিবশঙ্কর, কাম অর্থ দুটোই ঘুরে ফিরে তোমার, বুঝতে পেরেছো? মানে নয় তোমার তৃপ্তি পাবে, নয় তুমি ডাইরেক্টলি তৃপ্তি পাচ্ছ বাচ্চার জন্য পোশাক কিনে, নয় তুমি নিজে তৃপ্তি পাচ্ছ। থার্ড যেটা লেভেল ধর্ম, এটা ওরা দেখলো যে আমাদের হচ্ছে না, যে এগুলো সব রাজ্য যারা প্রচুর চর্চা করেছে এক সময়, ওখান থেকে এসেছে। যে ধরো প্রথমে অ্যাকচুয়ালি অদ্বৈত বেদান্তের যেটা ছিল, শ্রবণং মননং নিধিধ্যান আসন, শ্রবণ করবে, শুনবে, আপনি হয়ে যাবে। ইট ওয়াজ দ্য রাস্তা প্রথমে। যে ঋগ্বেদ সামবেদের যুগে এইটাই ছিল। মন্ত্রতন্ত্র জপ তপ ধারণা আমরা অথর্ববেদে, মানে মান্ডুক্যতে আছে, ওটা অনেক পরে, অথর্ববেদ অনেক পরের জিনিস। তো এবার তুমি বলবে যে কেউ 10 বছর ধরে শুনে যাচ্ছে ঠাকুরের ভাষণ, যে ধরো 10 বছর ধরে ঠাকুরের ভাষণ শুনছে এবং সত্যি রিলিজিয়াসলি শুনছে, তার কিছু হচ্ছে না। এবার তখনকার হিসাবে, এবার তখন ওরা দেখলো যে হচ্ছে না কেন, কারণ হচ্ছে কনসেন্ট্রেশনের অভাব। এটা একটা কারণ ওরা বার করলো। ওই জন্য দেখো প্রথমে হলো জ্ঞানযোগ, এই শ্রবণং মননং নিধিধ্যান জ্ঞানযোগ, এক সবকটার সাথে সবকটা কেমন রিলেটেড। এবার 10 বছর ধরে আমি শুনছি, আমার তো কিছু হচ্ছে না। এবার তখন কারণ বার করলো রাজযোগ, মানে কনসেন্ট্রেশনের অভাব। তুমি মনোযোগ দিচ্ছ না, যে মনোযোগটা ডিজার্ভ করে সেটা পাচ্ছে। যে একেবারে পাঠিয়ে দিল তাকে
রাজযোগ প্র্যাকটিস করতে, অ্যান্ড হি অর শি ওয়েন্ট অন অ্যান্ড প্র্যাকটিস করলো। এবার 10 বছর ধরে প্র্যাকটিস করলো, তাতেও কিছু হয় না। 10 বছর আগে হয়ে গেছে, কিন্তু আবার 10 বছর, বুঝতে পারছো, 20 বছর হয়ে গেল, কিচ্ছু হচ্ছে না। এই তখনই ওরা আরও করে দেখলো যে অ্যাকচুয়ালি এখানেই ঠাকুরের ওই কথাটা, ওই মানে যেটাকে ঠাকুর ত্রুটির বোঝা পাপের বোঝা বলে, ইট ইজ সো মাচ, ইট ইজ সো হিউজ ইন অ্যামাউন্ট, যে ওটাকে ওদের ভাষায় বলে চিত্তমল, মানে আমাদের জমে থাকা এমন ত্রুটি বা ওই জন্য আমরা সত্যটাকে দেখেও দেখতে পাচ্ছি। তো ওই জন্য তখন পথটা, প্রথমটা হলো জ্ঞানযোগের পথ, পরেরটা ধ্যান করে রাজযোগের পথ, পরেরটা কর্মযোগ ভক্তিযোগ, দুটো ডিভিশন আছে। নয় তুমি আনসেলফিশ ওয়ার্ক করো, গণ্ডগোলটা তুমি পাকিয়েছে, এবার তোমাকেই পরিষ্কার করতে হবে। ভক্তিযোগ যেটাকে বলে তুমি সবই করছো বাট ফর দ্য সেক অফ গড, খুব যদি নিঃস্বার্থভাবে এটা করতে পারো তাহলে চিত্তমল পরিষ্কার হয়। তো এই গেল জ্ঞানযোগ, বুঝতে পারছি তো। তো ঠাকুর ওই, তো এবার ধর্ম বলতে ওটা আইদার ইউ সত্যিকারের ভক্তির ইয়েতে, মানে ভক্তি মানে পুজো আর্চার ব্যাপার না, এখানে গণ্ডগোল। আমাকে অনেকে জিজ্ঞেস করে আর ইউ হিন্দু, প্লেনে আসছি জিজ্ঞেস আর ইউ হিন্দু, কারণ সমস্যা তো হিন্দু মানে ইউ হ্যাভ টু গো টু দ্য টেম্পল। আর আমরা রিচুয়ালিস্টিক হিন্দু যদি বলে নো, ভেরি বিগ নো, আমি কখনো কোনো মন্দিরে যাইনি, আমার যাওয়া দরকারও নেই, আমার ঠাকুর আছে আমাদের। এখন আমাদের উপনিষদের একটা জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড দুটো সাইড আছে। এরা যারা এই রাস্তাঘাটে ঘুরঘুর করে তারা সব কর্মকাণ্ডী, মন্দিরে যাবে অঙ্গ বিশ্ব মঙ্গেশ্বর তৎবিশ্ব বর্মত সদা আপসন্তি সৌরভ দেবী চক্ষু, এইসব করা পার্টি। আরেকটা ডিপার সাইড, বেদেরও 4টা ব্রাহ্মণ, আরণ্যক, সংগীতা, এগুলো যদি দেখো, ব্রাহ্মণ, সংগীত, আরণ্যক উপনিষদ ডিপার সাইড, ডিপ ফিলসফিক্যাল ইনসাইটস, আর এগুলো রিচুয়ালিস্টিক। তো এখন আমি হিন্দু কিনা জানি না, আমি কোনো মন্দিরে যাই না, দরকারও নেই, কোনো প্রয়োজনও পড়ছে না। তো এটাকে ওরা হিন্দু ধরবে কিনা আই এম নট শিওর। আমি উপনিষদ ভালোবাসি, আমি সেভাবে বলব। তো তাহলে হিন্দু ধরবে এটা যাই না। তো ধর্ম বলতে এটা, বুঝতে পারছো। লাস্ট যেটা আরেকটা রাস্তা সেটা মোক্ষ। মোক্ষ বলতে এখানেও মুক্তি বা মোক্ষর সাথে ওইভাবে না, এগুলো সব এপিস্টেমোলজিক্যাল ইয়েতে যদি দেখো, দ্যাটস আনাদার পাথ অফ দ্য গডস তারা বলে। এই রাস্তাটা যথেষ্ট গোলমাল হয়ে আছে এই পৃথিবীতে, বুঝতে পারছো। ওইটার অল্টারনেটিভ আছে। 99% লোক প্রথম দুটোর মধ্যে ফেলে দিতে পারো, শিবশঙ্কর এই কম আর অর্থে বেশি বুঝবে না, এটা সেটা, এর বাইরে মাথা, এখানে সেই সেন্সিটিভিটি গ্রো করেনি চিত্তমল জনিত কারণে। 1% ওয়েল 0.9%-এর মতো, এক তো 99 তো চলেই গেল, পড়ে পড়ে 1, এবার 0.9 ধর্মের পথ, অ্যান্ড 0.1 মেবি আরও কম, তারা এই ধরো দ্য পাথ অফ বুদ্ধ, দ্য পাথ অফ লর্ড শিবা, শিব যে রাস্তা দিয়ে যাচ্ছে, শিব এখন ভাবছে কি, বুদ্ধ কি ভাবছে, কথা বলছো। এই পাথটা এইখানে যদি এই পাথের ইন্টারেস্টেড লোক কেউ থাকে, আই হ্যাভ মেড সাম অফ দ্যাম, মানে আমার কাছে যে আসে সাধুসন্তরা, এই জায়গাটা যথেষ্ট গণ্ডগোল হয়ে আছে। এখানে এত রকম কনফিউশন আছে, এবং হাজার হাজার বছরের যার যার টেম্পো, যার যার সাইকোলজিক্যাল টেম্পারমেন্টের উপর দাঁড়িয়ে এমন কিছু ভাবনা দিয়েছে, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, এইটাবাদ সেটাবাদ, বুদ্ধিজম, জৈনিজম, বুদ্ধের মতো বড়, শঙ্করাচার্যের মতো বড়, রামানুজের মতো বড়, মাধবাচার্য সবাই সবার মতো বড় বড় যারা বিগ, শিখিজমের যারা আছে এটা আছে, অ্যাকচুয়ালি খুব ইন্টেলিজেন্ট, ভয়ঙ্কর ইন্টেলিজেন্ট, মানে 1 IQ পয়েন্ট শাই অফ আ জিনিয়াস, এই টাইপের ইন্টেলিজেন্ট লোক। আই হ্যাভ মেড সাচ পিপল। তারাও যদি মানে স্পিরিচুয়াল কোশ্চেন্টে ওরকমও যদি ইন্টেলিজেন্ট হয়, তারাও একটু কনফিউজড হয়। আমাদের সব থেকে সুবিধা হচ্ছে, এটা আমার ঠাকুর বলে না, আমার কাছে ঠাকুর আলটিমেট অ্যাবসলিউট ফাইনাল সলিউশন, এবং আমার সেটা প্রমাণ করার ক্ষমতা আছে। তুমি যদি আমার লেভেলের মতো পড়াশোনাটা করে আসো, আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো। কারণ সমস্যা 2কে তো কথাটা বুঝছে, ক্লাস 2 এত কোয়ান্টাম ফিজিক্স জানতে হলে ধরো অনেক কটা ম্যাথমেটিক্যাল জিনিস লাগে, অ্যাপারেটাস জানতে হয়, রিনমান জিওমেট্রি জানতে হয়, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জানতে হয়, কমপ্লেক্স নাম্বার জানতে, ম্যাট্রিক্স ভেরি ইম্পর্টেন্ট, ম্যাট্রিক্স জানতে হয়, এত কিছু জানতে হয়, ক্যালকুলেশন সবই জানতে হয়। এটা জানলে তুমি একজনকে এক্সপ্লেনের জায়গায় যাবে। তা আমি মানে তুমি যদি রেডি থাকো আমার সাথে মানে এনকাউন্টারে আসার, আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো আমার ঠাকুর ইজ দ্য অ্যাবসলিউট, এবং কোনো গোড়ামি ছাড়া। এখানে কিন্তু গোড়ামির ব্যাপার না, এটা এতটা লজিক্যাল থাকবে, এত রেশনাল থাকবে। তো এটা হলো ব্যাপার। এখন এই আই এম নট, মানে এই 99%কে তো আমি বোঝাতে পারবো না, দে আর নট মানে স্পিরিচুয়ালি অর সাইকোলজিক্যালি প্রিপেয়ার্ড। তাদের কাছে ভগবান মানে একটাই,
আমার অনেক বক্তব্য মানে দাবি দাওয়া আছে জাগতিক, তুমি সেগুলো পূরণ করো। গণ্ডগোলটা বুঝতে পারছো? আমাদের কাছে গড মানে কি, যে এই চাই সেই চাই, এবং ফায়ার্ড। অমুকের কাছে কিছু চাইলো, অমুক কালী মন্দিরে হলো না, ফায়ার্ড, আরেক কালী মন্দিরে চলে গেল। অমুক সাধু চাইলো পাইলো। তো এটা খুব মানে এখানকার এটা মানুষের গ্রিডস আছে, নিডস কম, গ্রিডসই বেশি। ওটা হলে হলে ভগবান টিকলো বা গুরু টিকলো, নাহলে গুরু চলে গেল। এদের সাথে কথা বলা মুশকিল, আমার পক্ষে মুশকিল অফকোর্স। অ্যান্ড ঈশ্বরের ডিফিনিশন নানাভাবে হয়। এটা আরেকটা কোয়েশ্চেন এসেছিলো, আমি আগেরবার আইনস্টাইনের গড আর রবীন্দ্রনাথের গড নিয়ে বলেছিলাম। কি একটা কোয়েশ্চেন করেছিল, মনে পড়লে সুবিধা হয়। আমি বলেছিলাম যে প্রবীর ঘোষ একবার নিয়ে গেছিলো, আমার তখন পিএইচডি চলছে, ওর কাছে নিয়ে গেছিলো। প্রবীর ঘোষের চেনা পরিচিত দুজন আমাকে। তো ঈশ্বর মানে না, এখন আমি কি করবো, ঈশ্বর মানে না। তো আমি তার উত্তরে বলেছিলাম আইনস্টাইন ঈশ্বর মানে, নোবেল পেয়েছে ফিজিক্সে। রবীন্দ্রনাথ মানে লিটারেচারে পাওয়া। বার্ট্রান্ড রাসেল মানে না, কিন্তু ও বলছে সৃষ্টির একটা উদ্দেশ্য থাকলে ঈশ্বরকে না মেনে নিয়ে বাধ্য নেই। সৃষ্টির একটা উদ্দেশ্য আছে, এটা ঠাকুরের বেসিক ফিলসফির একটা খুব ফান্ডামেন্টাল পয়েন্ট। এখন আইনস্টাইন মানে, রবীন্দ্রনাথ মানে, প্রবীর ঘোষ মানে, আমি করবোটা কি? আমার জায়গাটা বুঝতে পারছো তো? প্রবীর ঘোষ ব্যাংকের কর্মচারী, তিনি ভালো কাজ করেন। ওনারা খুব, আমি ওদের কাজ দেখেছি, ওরা ওই বিজ্ঞান মঞ্চর টঞ্চর হয়ে ওরা এই সাপের ওঝা বা তুক তাক, এই রাহু কেতু না কী সব বলে টলে, মানে মানুষের কুসংস্কারের বিরুদ্ধে ভালো কাজ করে। দক্ষিণ চব্বিশ পরগনায় আমি জানি ওরা খুব ভালো, ওদের মঞ্চ ভালো কাজ করে। তা আমি বলেছি তোমরা যেটা কাজ করো, প্র্যাকটিক্যাল কাজ করো, তার জন্য কুদোস, কিন্তু তার জন্য ফিলসফিক্যালি গডকে অ্যাটাক করার মতো জায়গায় তুমি যাওনি। তোমাকে ফিজিক্স করতে বলবো না, তুমি ব্রাদার্স কামারাজও পড়ে এসো, মানে অন্তত কিছু সাহিত্যের বইই পড়ো, ডস্টোয়েভস্কির। আমি কথা বুঝতে পারছো তো? আমি ফিজিক্স অবধি যেতে বলছি না, মানে তো এখন তো ওই জন্য আমি তখন বোধহয় এটা বলেই দিই, আমি মানে ঈশ্বর, রবীন্দ্রনাথ মানে ঈশ্বর মানে, এখন এই যে মানামানিগুলো এক না। মানে আমাদের কাছে যে অর্থে ঈশ্বর, আমার সামনের মাসে চাকরি আছে, তুমি পাইয়ে দাও, পেলে না তুমি ঈশ্বর নেই, এত ছোট ব্যাপার নয়। হোয়াট এদের প্রত্যেকের ঈশ্বর ভাবনা ডিফারেন্ট। হোয়াট আইনস্টাইন অ্যাকসেপ্টেড অ্যাজ গড ওয়াজ স্পিনোজাস গড। Spinoza, according to Einstein, was the greatest Jew who ever walked on this planet. বড় দার্শনিক, ঠিকঠাক দার্শনিক। তো ওর মতে যে ওয়ার্ল্ডলি হারমোনি যে এক্সিস্ট করছে, এই যে বিশ্বব্রহ্মাণ্ডের চারিদিকে অ্যারাউন্ড, দ্য ওয়ার্ল্ডলি হারমোনি দ্যাট এক্সিস্ট অ্যারাউন্ড, দ্যাটস ট্যান্টামাউন্ট টু গড অ্যাকর্ডিং টু স্পিনোজা। তো এই যে সুন্দর ছন্দে সব কিছু চলছে, অ্যান্ড দ্যাট গড ডেফিনেটলি ডাজন্ট ইন্টারফেয়ার উইথ দ্য অ্যাকশনস অর ফেটস অফ দ্য হিউম্যানস। এই গডের সাথে, এই যিনি গড, ঠাকুরের প্রকৃতির যে নিয়মটা, তার সাথে মানুষের অ্যাকশন ফেট নিয়ে সেই গডের মাথা ব্যথা নেই। আইনস্টাইনের গড ইজ দিস গড। দেখো এটা একটা গড, আমাদের গড কিন্তু চাকরি হলে গড, না হলে গড। আমরা এত মেগালোম্যানিয়াক, আই শুড সে নার্সিসিস্ট, আমরা আমাদের বাড়ি ভাবতেই পারি না আমাদের সেবা করতে এসছে গড। এই গড আমাদের সেবা করবে, অদ্ভুত ভাবনা আসলেই বা কোত্থেকে, আই এম নট শিওর। তো দিস ইজ আইনস্টাইনস গড। রবীন্দ্রনাথের গডের ভাবনা একটু ইলাবোরেট, একটু কনফিউজড পরের দিকে। মেনলি বাচ্চাকালে ও দেবেন ঠাকুরের সাথে ওই ডালহৌসি পাহাড়টা আর হিমাচলগুলোতে ঘুরতো, উপনিষদটা খুব পড়া, মেনলি উপনিষদের গড। সেখানে সব রকম ছোঁয়াই আছে, অদ্বৈতবাদী মেনলি এটা আছে, মহাবিশ্বে, মহাকাশে, মহাকালো মাঝে কাইন্ড অফ গড। রবীন্দ্রনাথের গড উপনিষদ থেকে ভাবনাগুলোকে নেওয়া। আকাশ জুড়ে শুনিন ওই বাজে তোমারই নাম, সকল উপনিষদের গড। কনসেপ্ট অফ গড পূজা পর্যায়ের দেখবে গান। একটা গড মানে আমার লাইকিংয়ে নয়, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। গডকে এত নিচে না নামালে হয়, ওটা ভক্তিযোগের গড। তোমার সাথে আমি খেলবো, তোমার সাথেই প্রেম করবো, ওটা একটু লোলি গড। রবীন্দ্রনাথের অনেক সময় কি গীতিনাট্যর কোনো লোকের মুখেও বসিয়ে দেয় গান টানগুলো, ওই অর্থ লিখতে পারে। তো ওই রবীন্দ্রনাথ এই গণটার, তো দিস ইজ রবীন্দ্রনাথ গড, মেনলি উপনিষদের গড। বুঝতে পারছো? স্পিনোজার উপনিষদে গড বিভিন্নভাবে ডিফাইন্ড। ওংটাকে গড বলা হয়। আবার তুমি যদি মান্ডক্য উপনিষদ দাও, 6 নম্বর শ্লোক, এসো সর্বেশ্বর, এসো সর্বজ্ঞ, এসো অন্তর্যামী, বুঝতে পারছো? মানে এই যে ডিপ স্লিপটাই গড। 6 নম্বর শ্লোকটাই যদি চলে যাও মান্ডক্য, এসো সর্বেশ্বর, বুঝতে পারবে, এসো সর্বজ্ঞ, মানে ওই ডিপ স্লিপ স্টেটটাকেই বলছে গড।
জাগ্রত স্টেট, ড্রিম স্টেট, ডিপ স্টেট। তো গড ক্যান বি ডিফাইন্ড ইন মানে মাল্টিওয়েজ, মানে এন নাম্বার ওয়েজ। আমরা একটাই জানি, আমার চাকরি বা আজকাল সবথেকে গণ্ডগোল যেটা হয়, আমি অমুকের সাথে প্রেম করি, তুমি করিয়ে দাও বা ইয়ে। এখন প্রবলেম হচ্ছে এই যে নিচু সমস্যা, আমাকে কেন আমাকে ওইটা বলেছেন, মানে সূর্যচন্দ্রের দুঃখ বোঝো, পৃথিবী মানুষের দুঃখ বোঝো না, ওই লাস্ট লেনটা যথেষ্ট কনফিউজড আছে। তো একটা জেনুইন স্পিরিচুয়াল সিকার, দ্যাট এলিমেন্ট অফ মানে স্পিরিচুয়াল হাইট যার রয়েছে, সে যদি সিরিয়াস খোঁজে নামে মাঝরাত্রে ঈশ্বরের, ওই এলিমেন্ট নেই মানে চাকরি পেয়ে দাও বা ওই ঈশ্বরটা, কিন্তু সত্যি ঈশ্বর মানে এতগুলো ঈশ্বরের ভাবনা থেকে তার সাথে আলোচনা করা যেতে পারে। তাকে আমি বুঝিয়ে দিতে পারবো যে আপাতত ভাই আমার ঠাকুরই তুমি মেনে নিতে পারো, ঠকবে না, এবং সেটা আমি রেশনালি। তো ওইটাই বলা যে পৃথিবীর মানুষের সূর্যচন্দ্রের দুঃখ, এখন সূর্য সম চন্দ্র সম, তুমিও সূর্য সময়, সূর্য থেকে এসছো, তুমি তো সূর্যই হবে, পৃথিবী থেকে তুমি তো পৃথিবী হবে। সন্তান দলটা ঠাকুর কী বলেছেন, সূর্যের ঔরসে পৃথিবীর গর্ভজাত। তো এখন বোঝা যাচ্ছে না, তো এখন যতক্ষণ না বোঝা যাচ্ছে, আমি তোমাকে মানছিও না, তোমাকে ইয়ের এই পার্থ নামটা কি, মানুষের মেয়েই ধরছি। যেদিন আবার সূর্য প্রকাশিত হবে সেদিন বলবো না, ওয়েল তুমি সূর্যের ইবে, বুঝতে পারছো? তো ওইটা বলতে ওই পথটা যথেষ্ট কনফিউশনে আছে। তো ওই পথের যারা কেউ আসে, খুব ভালো মেধাবী যারা, তারা আসে এবং তারা ঠাকুরকে ভীষণভাবে নিচ্ছে, মানে তাদের অন্য কিছু নেই। আমাদের কাছে ঠাকুর হচ্ছে মেবি দ্য মোস্ট ইম্পর্টেন্ট শব্দটা কথা কখন আসছে, যখন আরও কিছু প্রায়োরিটিস আছে, তার মধ্যে মোস্ট। আমার কাছে এবং তাদের কাছে ঠাকুর অনলি ইম্পর্টেন্ট। অনলি মানে মানে 1 থেকে 10 সবই অনলি, অন্য কিছু আছে তাদের মধ্যে মোস্ট। তো দিস ইজ দ্য জার্নি ফ্রম ঠাকুরকে মোস্ট থেকে অনলিতে ট্রান্সফার করা, আমি চেষ্টা করছি। এখন ন্যাচারালি তোমার যা এই যে এখানকার চাহিদা, পৃথিবীর মানুষের দুঃখ কি, অ্যাকচুয়ালি যখনই চিত্তমলটা হচ্ছে, এনি ডিজায়ার দ্যাট কামস ফ্রম, দ্যাট এরাপ্টস ফ্রম ইউ, দ্যাটস অলসো দ্য পাপের ফল। তো তাকে আমার সাপোর্ট করা মানে তোমার পাপটাকে সাপোর্ট করা। তুমি তো শুদ্ধ, ওই জন্যই ঠাকুরের বলা। এখন আমি হাড়ে হাড়ে ফিল করি এগুলো, যেহেতু সে ক্যারি করছে হিউজ অ্যামাউন্ট অফ চিত্তমল, ফলে এনি ডিজায়ার দ্যাট এরাপ্টস, সেটা বুঝতে পারছো, সে যে এরাপ্ট যেটা করছে সে তো পাপের আছে পুঞ্জীভূত। ঠাকুর মামাকে বলেছিলেন, ঠাকুরের মামা হিরণ্যনাথকে বলেছিলেন যে ভিতরে ইয়ে থাকলে, মল থাকলে, তার থেকে গোলাপের গন্ধ আশা করেন না মামা। তো উই আর ক্যারিং যে কোটি কোটি জন্মের ত্রুটি, দ্য রেজাল্ট ইজ সিম্পলি বিফোর আস ইন অল ক্ল্যারিটি। তো এই হচ্ছে সমস্যা। তো ওই জন্য ওইটাই বক্তব্যটা। তো এখানকার সমস্যার যে এই যে অর্থ এবং কাম এবং অর্থ যে সমস্যা, যেটা বোঝালাম, এটাকে অনেকে আছে সাবস্টিটিউট করে দেবে, রাম পারলে শ্যাম পাবে, অমুক গুরুদেব না পারলে তমুক গুরুদেব করবে। ওই রাস্তাটা যথেষ্ট কনফিউজ, এবং যারা অনলি ঈশ্বর নিয়ে থাকবে বলে বাজারে নেমেছে, তাদের পক্ষে যথেষ্ট, তোমার বয়ফ্রেন্ড ভাঙার থেকেও যথেষ্ট পেইনফুল, দ্যাট আই ক্যান ফিল, তাদের জন্য আই এম দেয়ার। তো এই জন্যই আমি খুব মানে তুমি যদি আমার ওই ভাবনাটা নিয়ে এসো আমার সাথে, তো আমি সেখানে বুঝিয়ে দিতে পারবো, কিন্তু বোঝাতে গেলে ওই জায়গাটা লাগবে। আই এম নট কমফোর্টেবল, মানে ওইভাবে যারা ঈশ্বর আমাকে কী করলো, এই যে আমার আগের গার্লফ্রেন্ডটা ছিল আমাকে কি ঠকিয়ে চলে গেল, এর বাইরে আমার গার্লফ্রেন্ড নিয়ে সমস্যা নেই, আমার গার্লফ্রেন্ড নেই, আমার সমস্যাও নেই। তো তাদের সমস্যা, তাদের কাছে প্রবলেম, ওটা কথাটা বুঝেছে তো। দেখলাম তো এই হলো, বুঝতে পারছি না কথাটা। তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ হাইয়েস্ট, আর সব ঠাকুরের এই ডিগ্রিতে থাকবে। বেবির যে দিল্লিতে ইয়ে ছিল বাচ্চাটা, অ্যাকচুয়ালি আমি থাকি না, বুঝতে পারছো, এই যে মানাদার বাড়ি, কারণ আমি বেদ প্রচারে, বুঝতে পারছো, আমি কিছুর মধ্যে থাকি না, আমার ইন্টারেস্টও নেই, মানে বয়স বুড়ো হয়ে গেছে, এখন উৎসাহটা আর পাই না। যতদিন বাঁচবো, বুঝছো, ঠাকুরটি সিরিয়াসলি থাকার চেষ্টা করছি, দয়াল ঠাকুর রেখেছেন, আর এরা আয়োজন করে। তো আমি তোমার SMS-ও পেয়েছি, যে ঝুম লিখেছিল, এই গেল এক, ফলে ওটা আমি ঢুকি না। আমি ভেবেছিলাম একবার যদি বলে দেওয়া যায়, কিন্তু একবার ঢুকলে যদি আমি বলি, এবার দেয়ার আর হান্ড্রেডস অফ পিপল যারা বলবে যে এখন আমি কাকে ছেড়ে কাকে,
ওটা একটু প্রবলেমে পড়ে যাব। তবুও একবার মাথায় এসেছিলো দুই হালে একটা সমস্যা হচ্ছে আরও, এটা ঠাকুরেরই। অ্যাকচুয়ালি ওরা বাইরের লোক খুব পছন্দ করে না, ঠাকুরের শিষ্য হলে আরও করে না। কথাটা বুঝেছ? তুমি তো ঠাকুরের শিষ্যটা, তোমার ক্ষেত্রে সুবিধা, তুমি আমার প্রাণের, যারা এখানে ঠাকুরের শিষ্য সবাই আমার প্রাণের। এবার এদের একটা প্রবলেম হচ্ছে, ঠাকুরের শিষ্য আমরা, আমাদের সম্বন্ধে আমাদের ধারণা অনেক কিছু হতে পারে। অ্যাকচুয়ালি প্রথমেই আমরা ওই ধরে নিতে আমরা কিন্তু কাম এবং অর্থের মধ্যে পড়ছি, বলে বুদ্ধি খুব কম, এবার থেকে যাই দেখবো ওটা দিয়ে শুরু। এবার ঠাকুরের শিষ্যদের ক্ষেত্রে সমস্যাটা কোথায় হচ্ছে, ভালো করে বুঝে নেবে তোমরা। আমাদের ধারণা অনেক কিছু হতে পারে, আমরা খুব বড়, আমরা খুব শিব। চিত্তসিদ্ধার বলেছিল সব মহাকাশ নাকি ফাঁকা হয়ে দেবদেবতারা নেমে এসছে, কোটি কোটি জন্ম নাকি। আমি বলেছি ঠাকুর এসছে মুক্তি দিতে, আর চিত্তসিদ্ধার বলে ঠাকুর এসছে এই 3টা দেশ এক করতে নাকি সব উৎপাত করতে। আল্লাহ ঠাকুর এসে বললেন মুক্তি দেবে কেন, আমাকে বলছে যে আমরা তো যুগে যুগে ঠাকুরের, মানে হাজার হাজার বছর ঠাকুরের সাথে ছিলাম। আল্লাহ ঠাকুরের সাথে হাজার হাজার যুগ থাকার পর আমারই অবস্থা, ঠাকুর মাস্টার বিন আ ভেরি ব্যাড মাস্টার, আমাকেই তৈরি করতে পারছে না ঠাকুর। মানে ঠাকুরের সাথে হাজার হাজার যুগ আছি, তারপরে আমার এই চেহারা। তার মানে ঠাকুরের মতো তো মাস্টার, যথেষ্ট ভয়ঙ্কর মাস্টার বলতে হবে ঠাকুর। বুঝতে পারছি, যেটুকু ভরসা ছিল সেটুকু ভরসা চলে যাচ্ছে, তো তোমার কথায় মানতে হবে। তো এ জানে না, অশিক্ষা যথেষ্ট, মানে আধ্যাত্মিকভাবে খুব নিচু রাঙে এরা। এখন প্রবলেমটা কোথায় বলছি, তো এটা তো আমাদের ধারণা হতে পারে আমরা এটা সেটা। হোয়াট ঠাকুর থিংস, পুরো ঠাকুর থেকে আমি বলছি। 63-তে যে কেসটা হলো, তারপরে 28শে নভেম্বর শিবপুর বি কলেজে রাইজিঠুর কোয়ার্টারে ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেখানে ঠাকুর একটা ক্লাস করলেন, জিজ্ঞেস করলো যারা অ্যাকচুয়ালি কেস করেছে তারা ঠাকুরের খুব কাছে, বলু বিশ্ব জগদীশ। তো ঠাকুর এই আমার শিষ্যরা, ঠাকুরের শিষ্যরা এরকম কেন, এর বলতে চাইছে। তো ঠাকুরের ওখানে উত্তরটা হচ্ছে, এই ফাইলটা বহুদিন ধরে পড়েছিল, কেউ হাত দিচ্ছিল না, আমি হাত দিয়েছি। বোঝা গেল? মানে এই ফাইলটা এমন ভয়ঙ্কর ফাইল, মানে আমরা যারা খুব ভাবি আমরা খুব বড় টড়ো, তারা যেন এটা ভেবে নেয়, মানে অ্যাটলিস্ট আমি ভেবে ভাবি আমি খুব নিচু। ঠাকুরের এটা 28 ডিসেম্বর 1963, ঠাকুর 27 নভেম্বর অ্যারেস্ট হয়েছিলেন, 1 ডিসেম্বর ঠাকুরের বেল হয়ে গেছিল, শৈলবালা কেস যেটা জমি। তো 28 ডিসেম্বর সে বছর, মানে 25 ডিসেম্বর রাইজিঠু খ্রিস্টমাস উপলক্ষে ঠাকুরকে নিয়ে গেল বিয়েতে। ঠাকুর 7-8 দিন মাঝে মাঝে তারপর রাইজিঠুর ওখানে যেতেন। এটা 28শে ডিসেম্বরে, অ্যাকচুয়ালি অচল জেঠুই ক্লাস এটা জিজ্ঞেস করেছিল যে ঠাকুর আপনি এটা একটু, আমাদের শিষ্যরা এরকম কেন, আমরা আফটার অল তো জন্মসিদ্ধ, এরা তো বাকিরা তো কেউ জন্মসিদ্ধ গুরু না, এবার তাদের শিষ্যরাই অনেক এই করছে সেই করছে, আমাদের জন্মসিদ্ধ, এদিকে রেজাল্ট দেখা যাচ্ছে না। তো ঠাকুরের এটা ওয়ান অফ দ্য উত্তর। আমাকে তো বলেছে এখানে কারোর সাথে মিশবে না, এখানে মানুষের চেহারা 400 গুণ বেশি। 3 দিন যখন এসেছি ঠাকুর বাড়ির, যে হোক এটা গেল একটা। এবার অ্যাকচুয়ালি হোয়াট ঠাকুর এক্সপেক্টস, এটা খুব ক্ল্যারিটি দিয়ে বলা। 2 অক্টোবর 1978-এর ঘরোয়া আলাপে, 78 সালে একটা ফ্লাড হয় দক্ষিণবঙ্গে, তাপসদারা তো যাবে, তাপসদা বলেছে না, 78 ফ্লাড হয় দক্ষিণবঙ্গে। এখন ঠাকুরের আগে থেকে অনেক মিটিং ঠিক ছিল, বুঝছো বিবি, প্রচুর মিটিং থাকে, যেমন থাকে ঠাকুরের। তখন নিশীথ মালাকার করতো আয়োজন, এগুলো নিশীথ জেঠু, এইটি চিনবে, টাতুকে চিনবে, চিনবে, অভিত চিনবে। এবার বন্যার জন্য সব ভণ্ডুল হয়ে গেল, এবার তারা প্রেশার দেওয়া শুরু করলো, ঠাকুর আবার কবে হবে, কবে মিটিং, কবে মিটিং, কবে মিটিং। তো এবার ঠাকুর বললেন ছাক এখন আর মিটিং করব না, ওই জন্য মানে সন্তানদের জন্য একটা লিপলেট দেবেন। ওই উপলক্ষে একটা ক্লাস শুরু হয়েছিল। আমি তো তখন আসিনি, আমি রেকর্ডটা পেয়েছি 2টো পয়েন্ট থেকে, সুভাষ জিঠুর রেকর্ডিং, রাই জিঠুরও রেকর্ডিং, 2টো ইয়ে থেকে রেকর্ডিংগুলো। তো ওখানে ঠাকুর বলছেন যে এই ক্লাস করতে যা অনেক সময় সেটা হয়েওছে, ধরো কড়া চাবুকের জন্য ক্লাস শুরু করেছেন, অ্যাকচুয়ালি খুব ঘরোয়া আলাপে টার্ন নিয়ে নিয়েছে, পরে ওটা আর পাবলিশ হয়নি, ঘরোয়া খুব ব্যক্তিগত ঠাকুরের ছোটোবেলার কথা বা ঘরোয়া টার্ন নিয়ে নিয়েছে। তো এটাও ওয়াজ মানে জেম অফ আ ডিসকসেশন অফ ঠাকুর, খুব ভালো। তো ওইভাবে ক্লাস শুরু হয়েছে, লিপলেট লেখাবেন বলে মঞ্জু পিসি তখন নোট করতো। আলটিমেটলি ক্লাসটা অন্যদিকে টার্ন নেয়। তো ওইটার আমি শেষ যেটা দিকে টার্ন নেয় সেদিকে আসছি। শিষ্যদের শব্দে বলছেন ঠাকুর তো অ্যাকচুয়ালি কখনো গুরু কিন্তু খুব কম বলছেন, আমি গুরু। ঠাকুর সবসময় বলছেন আমি মা, আমি বাবা, তোমরা সন্তান। এবার বাবা মা যখন বাবা সন্তানকে যখন বীজ দিলেন, বাবা তো বীজের তো সাধনা টাধনার ব্যাপার নেই। এই যে বাচ্চা যে হয়, কোনটা সাধনা করে, বাবা করে না মা করে না বাচ্চাটা পেটে বসে করে?
কিছুই কাজ নাই, প্রকৃতির নিয়মে আপনি হেলদি বাবা হেলদি মা হলে আপনি বাচ্চা হেলদি নর্মাল করছে, কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা বেরিয়ে। তো ঠাকুরের বক্তব্য যে যে বীজ পড়লো জন্মসিদ্ধের বীজ, তো তো এই বীজ ন্যাচারাল কোর্সে একটা এভলিউশনের মধ্য দিয়ে যাবে, এটা ঠাকুর শুরু করলেন বলা। বললেন ধরো 8 বছর 10 বছর এই করে। এবার বলছেন এখানে যেমন 10 বছরে ধরো 5 পড়ে, এখানে জিজ্ঞেস করছেন আমার মঞ্জুবিরে 10 বছরে কোন ক্লাস পড়ে, 4 5 ঠাকুর। 15 বছরে 16 বছরে মাধ্যমিক দিল, 17 বছর নর্মাল, কিন্তু 18 বছরে এই করে পিএইচডি করলো বা করলো না, চাকরি করলো, বিয়ে করলো, গেল নর্মাল। তেমনি জন্মসিদ্ধের বীজ যদি পড়ে, জন্মসিদ্ধের বীজ ঠাকুরের বলছেন বলা হয়, ধরো 18 বছর 20 বছর দুবার দুটো জায়গা আছে, 15 মিনিট পরে আরেকটা ভাবনা, ওখানে আবার 15 16 বলছেন, একবার 18 20 22 বলছেন। তো ধরো কথা ধরে নিচ্ছি, দুটোর গড় করছি, 18 বছর 19 বছর পড়ে গেলে ওটা ফুটবেই। এখানে সাধনা করো না করার ব্যাপার নেই, জপের ব্যাপার নেই, কিন্তু তুমি কিন্তু ঠাকুর এখানে গুরু না, ঠাকুর মা বাবা। বলে বীজ দিলে তো জব তুমি করলে ভালো না বলো, কিন্তু এখানে তো ঠিক ওইটাকে অ্যাপ্লাই করো, এখানকার মডেলটা অ্যাপ্লাই করো। বলে বীজ ফুটবে, তখন করে কি বলে অন্য গ্রহ থেকে অন্য থেকে চলে আসে, যোগীরা আসতে থাকে, এসে বলে এখানে দেখলাম এখানে ফুটে গেছে, অমুক দিন অমুক পূর্ণিমায় আপনি এসে যদি আমাদের সাথে একটু কিছুক্ষণ আপনার অমূল্য বলে কন্যাদায়গ্রস্ত পিতা যেভাবে গামছা দিয়ে গলায়, বাবা নিমন্ত্রণ করতে যায় ঠাকুরের কথা, কন্যাদায়গ্রস্ত পিতা গামছা দিয়ে হাত জোর করে বলে যে আমার বিয়েতে একটু যাবে, মেয়ের বিয়ে একটু খাবেন সামান্য, ওইভাবে হাত জোর করে বলবে আপনি আমাদেরকে আলোকিত করুন, মানে এরকম বক্তব্য নর্মাল। এই হচ্ছে মানে হওয়ার উচিত। এখন ঠাকুর তো 93-র ঘটনা, তো অভিষেক কই, তো অভিষেক মানে ওই সময় 93 94 93-তে লাস্ট বোধহয় মানে ইয়াংগেস্ট ঠাকুরের দীক্ষা পাওয়াকে তুমি বোধহয় এখানে, মানে ঠাকুরকে সামনে থেকে দীক্ষা পেয়েছো, বা আরও কোনো বাচ্চা আছে কিনা মানাতে বলতে পারবে, বা এখানে যদি কোনো বাচ্চা থেকে থাকে মানে 93-তে দীক্ষা নিয়েছে, বা মানে 92 90, হ্যাঁ তুমি তো কোন সালে 93, বা তুমি তাহলে সব থেকে বাচ্চা, তুমি তো 92-তে, ও তোমার দীক্ষা নেয়নি, যাই হোক তুমি 93, তাহলে ও ইয়াংগেস্ট, ওর পরে কি কেউ আছে? তুমি কোন সালে? 93 কোন সাল, কোন মাস? ফেব্রুয়ারি। তুমি কোথায়? তোমরা সমসাময়িক বাচ্চা, শিবরাত্রি 19 ফেব্রুয়ারি 18 ফেব্রুয়ারি, আর তুমি 27 20 মার্চ, তার মানে দেখা যাচ্ছে লোয়েস্ট। আর রাতুল কাকু লাস্ট দীক্ষা দিয়েছিল ঠাকুর কবে? 6 এপ্রিল 93। তো ঠাকুর মোটামুটি 6 এপ্রিল একটা বাচ্চারে দীক্ষা দিয়েছিল, ওইটাই লাস্ট, তারপর নার্সিংহোমে চলে যান। তো তুমি মোটামুটি বাচ্চা, তোমারটাই কিন্তু 30 বছর, 31 ইয়ার্স। ঠাকুর কিন্তু বলছেন 20-22, তার মানে একটা বাচ্চা থাকার কথা না, যার এটা হওয়ার কথা। হ্যাটস অফ টু গৌরী জেঠু। গৌরী জেঠু প্রশ্ন না করলে এটার উত্তর আসে না। গৌরী জেঠু আচমকা জিজ্ঞাসা করলো ওই ক্লাসের মধ্যে, আমাগো হয় না কেন কর্তা? হোয়াট ঠাকুর আনসার্ড ওয়াজ ব্রিলিয়েন্ট। বলে এই যে এতক্ষণ যে কথা, নর্মাল বাচ্চার ক্ষেত্রে হেলদি বাবা হেলদি মা হেলদি বাচ্চা। এবার ঠাকুর বলছেন, বলে যে লুল্লা থাকে না, কথা কইতে পারে না, মানে সেরিব্রাল প্যালসি বা চ্যালেঞ্জ, মেন্টালি চ্যালেঞ্জ যেগুলো থাকে, লোল পড়ে, ঠাকুর যেভাবে যেরকম করে, হাতে কথা কইতে পারে না, এই করতে পারে না, মানে ওই যে বুঝতে পারছো তো বাচ্চা যেগুলো থাকে, দিব্যাঙ্গ না কি বলে আজকাল, চ্যালেঞ্জড ফিজিক্যালি মেন্টালি সাইকোলজিক্যালি চ্যালেঞ্জ। বলে এবার যদি ওই রকম কোনো বাচ্চা থাকে, ওইরকম জন্মায়, বলে ও 50 বছরে যা শিখবে এর 10 বছরে লাগবে। এই 10 বছরের অঙ্ক তোমার বাচ্চা, সুস্থ বাচ্চা, ও 10 বছরে যে অঙ্কটা শিখছে, ওর কিন্তু ওটা শিখতে 50-60 বছর লাগবে ওর, কারণ রিটার্ডেড গ্রোথ। এই আমরা হইলাম সেরিব্রাল প্যালসি বাচ্চা। তা আমাদের শিফটি বড় টড়ো বলার দরকার নেই, আমরা নর্মাল মানুষই না এখনও, অ্যাকর্ডিং টু ঠাকুরস ল্যাঙ্গুয়েজ। তো এটাতে হয় কি, এটা বড় ভাবার কোনো মানে আমি তো মানে ঠাকুরের ক্লাস থেকেই বলে দিচ্ছি সব, আমরা সব সেরিব্রাল প্যালসি, মানে হয়নি, হলে কি হবে ঠাকুর বলে দিচ্ছেন, হলে প্রকাশিত হবে, ফুটে যাবে। এবং তার জন্য জব তপের কথাও বলছেন না, যে অমুক জব করলে বাচ্চা হবে এবং সে অমুক জব করবে তারপর হবে। ইটস এ নর্মাল বাচ্চা আসছে, তো বাচ্চাটাকে তুমি 6-7 বছর বয়সে স্কুলে ছেড়ে দিয়ে চলে আসছো, ও 10 বছরে 5 পড়ছে, হচ্ছে না বাচ্চা? তোমার বাচ্চাটা কি সুন্দর হয়েছে, এই ওর বীর বাচ্চাটা খুব ভালো হয়েছে, জিম। এবার তো এইটা হচ্ছে এইটা যে
মানে আমাদের হচ্ছে সিপি বাচ্চা সেরিব্রাল। এখন তুমি যদি ঠাকুর তোমার সত্যি তোমার ভালো চায়, সময় তো মা, তুমি ঠাকুর তোমার মা, এবার তোমার মা, এবার তুমি আরেকটা সিপির কাছে তো তুমি অন্তত তত শুনতে যাবে না, অন্য কারণে যেতে পারো, চাল দেন ডাল দেন খাই বা একটু ওয়েদারের কথা করি, কারণ সে নিজেই তো সিপি। একটা সেরিব্রাল প্যালসি দিব্যাঙ্গ, বারবার সিপিটা বলতে হচ্ছে খারাপ লাগছে, দিব্যাঙ্গ কেউ তার কাছে তুমি অঙ্ক শিখতে যাবে কিভাবে, সে তো নিজে জানে না কিছু। তো বুঝতে পেরেছো, তাকে সাথে কোনো সম্পর্ক করি, তার সাথে সম্পর্ক আমাকে ওই জন্য বলেছিল যে ঘর মোচা বাসন মাজার কেন্দ্রীয় কমিটির মিটিং হচ্ছিল নিচ্ছে, আমি শুনবো বলে, কারণ ঘর মোচা বাসন মাজার হলে যেতে পারো। তো কথা বুঝতে পারছো ঠাকুরের। তো ওই জন্য এটা হয় কি, এবং ঠাকুর নিজেও আরেকটা পয়েন্ট আনছি আমি এখানে, বলে বিদেহীরা চলে গেলে, এটা বিদেহী তত্ত্বে যাচ্ছি, এদের সাথে কেউ মিশতে চায় না ঠাকুরের শিষ্যদের সাথে, এটা ঘরোয়াভাবে বলা। অনেকবার মটর দি মারা গেল, মানে যোগেশ বিশ্বাসের বউ, ওইটা একটা আছে, বুলু বিশুর এক আত্মীয় পারে, তারপরে একই কথা, বলে কী অবস্থায়, বলে অন্য আত্মারা মিশতে চায় না, বলে এত মানে আপনারা একটা জন্মসিদ্ধ পেয়েছিলেন, বলে তারপরে এই চেহারা, বলে আমরা না ডাকলে আসবেন না, এটা বলে দেয়, বিদেহীরাই বলে দেয়। আর বিদেহীরা তাহলে এখানে মিশছে, বিদেহীতে মিশছে কেন, বিদেহীরা কি মরে গেলে একটু বুঝটা ফোটে, কারণ সবার না, কারোর কারোর ক্ষেত্রে তখন চোখটা বেশিটা একটু বুঝটা ফুটে যায়, বুঝটা ফুটে যায় বলে যেটা এখানে বুঝতে পারছে না এখন, এই যে কার সিপি আর কার সিপি না, ওইটা একটু স্পষ্ট হয়, ওই অঙ্ক থেকেই বলতে পারে আপনারা না আসলে মিশবেন না। কারণ কথা বলছে শিষ্য হয়েছে এবং রেজাল্টেই আমার তো আর জানার দরকার নাই সে কত বড়, রেজাল্ট পুরো খাতা। যে দীক্ষা পায় নাই, যে দীক্ষা পায়নি, সে যদি ক্লেম করে এই যে এটা দিবসী বাচ্চাগুলো দীক্ষা পায়নি, এই যদি ক্লেম করে আমার যদি বীজ পড়তো আমি ফাটিয়ে দিতাম, আমার কিছু বলার নেই। গৌতম দীক্ষা পায় না তো, থ্যাংক গড। এবার দীক্ষা পায়নি, এবার গৌতম যদি আমাকে এসে হল্লা চিল্লা করে, আমি যদি বীজ পেতাম ফাটিয়ে দিতাম, সত্যি তো আমাকে বলার নেই, হতেও তো পারতো, সত্যি তো। তোমার এদের যেমন রিপোর্ট কার্ডটা এক্সপোজড, খাতাটা হাতে, তোমার তো সেই রিপোর্ট কার্ডের আমি তো তোমাকে চ্যালেঞ্জ করতেই পারবো না, কতটা পেয়েছো ওই জন্য। এবং সেটা 95%, এই 5% ভালো, ঠাকুরের বলতো 100-র মধ্যে 95টাই ওই বাজে ফাইল। এবার এটা এই যেটা বিদেহী অবস্থায় পায় দুর্গন্ধটা, মানে স্থূল শরীর গায়ের নোংরা গন্ধ, সূক্ষ্ম শরীরের একটা গন্ধ, ওইটাই মিশতে চায় না ওরা। এবার তুমি যদি সেটা দেহী অবস্থাতেই কাল্টিভেট করতে পারো, তো এখন থেকেই তুমি মিশতে পারবে না, অ্যাটলিস্ট ওই শ্রেণীটার সাথে। আমি 2 বছর আগে ওই জন্য বলছি এখানে আসার প্রবলেমটা কি, এদের এখানে অন্য লোকদের ডাকা, বিশেষ করে ঠাকুরের শিষ্যদের ডাকা। একটা সভা হচ্ছে নয়ডার ওদিকটায়, তো প্রায় অনেকটা বড়, ওই কলতানে কত লাখ ওঠে 500, ধরো ওখানে আমি যেটার কথা বলছি নয়ডায় 250, 200-250 ভালো গুনতি পর্যন্ত খেয়াল করছি না, মোটামুটি ধরো 250, 200-250 হতে পারে লোক, এবং 80% অফ দ্যাম ইজ সন্ন্যাসী, 80%, মানে সন্ন্যাসী, নর্মাল লোককে আসতে দেয় না কেন। তো এদিক ওদিক ছুটকো ছাটকা কিছু গৃহী আছে, রমামাসি যে সিআর পার্ক বলে একটা জায়গা আছে, চিত্তরঞ্জন পার্ক দিল্লি, রমামাসি, ও এসে আমাকে খুব ভালোবাসে, বয়স্কার মহিলা, তুমি বিয়া করো না কেন, খুব চিন্তা। তা আমি একদিন বললাম যে তুমি আমার বিয়ের শান্তির জন্য, তো তুমি তো বিয়া করেছো, নাতি সম তো অশান্তির কথা বলো না, আমি তো আমার শান্তির জন্য তোমার কাছে কোনোদিন যাচ্ছি না, আমি তো বিয়া করিনি, কিন্তু আমি এত শান্তিতে আছি, তুমি আমার কাছে ছুটে আসছো, আর তুমি একটা সংসারী লোক, তুমি আমাকে কোন মুখে বলো বিয়া করো। বিয়া তো শান্তির জন্য, সবই মা হিসাবে, মায়ের মতো তিনি ভালোবাসে খুব, ওই ওরা টোরা চলে আসে অনেক সময়, তো ওই রমাসি আর। এবার আমি দেখি একটা খোড়া বয়স্ক সাধু, খুঁড়ে হাঁটে ছোটোখাটো, ও দূরে বসা, ও দেখে উঠে গিয়ে মাঝখানে একজন সাদা জামা পরা একটা লোক বসা, ওরে গিয়া কী যেন বললো, গিজির করলো, মানে আমি বুঝতে পারছি অসন্তুষ্ট, তখন ক্লাস এই সেই করছে, চা দিচ্ছে কথা বলছে, অসন্তুষ্ট, মানে ওই মুখ চোখে বুঝে নিলাম, দূরে বসছে বুঝতে পারছে না, ওকে কিছু বলেছে, সাদা একটা সংসারী পার্টি, সংসারী করেছে কিনা যাই না, মানে নর্মাল শার্ট প্যান্ট, একটা গেরুয়া এসে একটু খোঁড়াতে এসে কী বলে চলে গেল, আর আরেকটারে ডাকতেছে, তখন বুঝছি কিছু হয়েছে। ওইটা আবার তেলেঙ্গানার সাধু, ওইটা এককালে তেলেঙ্গানা ফিল্মে স্টান্ট ইয়ের কাজ করতো, ওইটা 6 ফিটের উপর আমার এই চেহারা, মানে এইটাকে তখন বুঝছি কিছু গন্ডগোল হয়েছে, মানে ওইটারে ডাকছে এটাকে কিছু করবে। তা আমি 3টারে ডাকলাম, কি বিষয়বস্তুটা কি, তো ওই ছেলেটা এগিয়ে এসছে, ওই যে ছেলে মানে আমার তারা বুড়া, আমাদের বয়সী, আমাদের থেকে ছোট হবে একটু, 50-50 এর মতো পারে।
আমি কী হয়েছে তোমাদের, এটা বুড়োটা কথা কয় না, খুব ভালোবাসে আমাকে, বসে থাকে, মাঝে মাঝে আসে, আর কী বিষয়বস্তুটা বলে ও ওইখান থেকে উঠা গিয়ে ওকে জিজ্ঞেস করেছে আপনি কি বাবা ঠাকুরের শিষ্য, মানে ঠাকুরের? বলে হ্যাঁ। বলে আপনি এখান থেকে বেরিয়ে যান, এখানে থাকবেন না। দেখো বিদেহিতে যেটা হয় ওর আগে শুরু হয়ে গেছে ওটা, তো এটা বলেছে, তারপর ও খেপে গেছে। এবার আমি বললাম তুমি বা কে, তুমি এখানে কোত্থেকে ঢুকলে? দুইটা সন্ন্যাসিনী, ও অটো চালায় দিল্লিতে, বেহালাল ছেলে, দিল্লিতে অটো ড্রাইভ করে। এবার দুইটা সন্ন্যাসিনী ওরা সারাদিনের জন্য বুক করে আনছে, স্বাভাবিক, ও সারাদিনের বুকিং রেখে দিয়েছে, সন্ন্যাসিনীরা উঠছে, ও সাথে উঠে বসে আছে, আর এসে দেখছে ঠাকুরের ছবি, খুশি হয়েছে, ও ঠাকুরের শিষ্য। আমি বললাম তুমি বললো যে বেহালায় 79 সালে ইউনিয়ন ড্রাগ মাঠে ঠাকুরের ভাষণ, ওখানে দীক্ষা নিয়েছে। তোমার সমস্যাটা কি? বলে ওনার গন্ধে টেকা যাচ্ছে না, মানে সূক্ষ্ম শরীরের গন্ধ। এই লোকটা কি, এবার বুঝলে সুবিধা হবে, এটা এই যে ইয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, এই 6 স্টেজে রিচ করে গেছে, ধারণ করে ফেলেছে ঠাকুরকে, বুঝেছো? আমাকে ঠাকুর সবসময় দেখতে পায়, দূর থেকে বুঝতে পায়। এই ধারণাটা এত পিওর থাকে যে অন্য কোনো মানে ইনসেনসিটিভ জিনিস ওরা টলারেট করতে পারে না। এই যেটা বিধেয়ী অবস্থায় এখনই শুরু হয়ে গেছে ওর, মানে এত দুর্গন্ধ বেরোচ্ছে, নিতে পারে, এটা ঘৃণা না। এখানে যদি খুব ময়লা থাকে, এক সময় তুমি রিভোল্ট করবেই, এখানে সরে যেতে বাধ্য হবে, তুমি অভ্যস্ত নয় ওই গন্ধ। এদিকে তো আমরা কিন্তু ঠাকুরের শিষ্য, বিশ্বের সন্তান দলের হালায় কি যেন একটা রেজাল্টেই, কথাটা বুঝেছো তো? রেজাল্টেই, এটা জেনে রাখা ভালো। তো এইটা একটা প্রবলেম হয়, বলবো যদি কিছু বলে আমার খারাপ, তারপর আমি বললাম না, তুমি ওইটাই ডাকতে গেছিলা কেন? বলে ওইটা হচ্ছে ইয়ে হয় কুস্তি, মানে শক্তিশালী, ও ওটাকে বার করবে। ও 2বার বলছে শোনে নাই, আর ওইটারে ওই স্টান্টম্যানটারে ডাকতে গেছে। হ্যাঁ, মানে এর প্রয়োজন হলে মেরে ফেলতে পারে, ইমার্জেন্সি ওর কাছে। তোমার কাছে তো ইমার্জেন্সি, তোমার কাছে কোটি জন্ম পর তুমি যদি ঈশ্বর পাচ্ছ ঠাকুর, এবার তোমার কতটা অ্যালাক্রিটি, কতটা সিরিয়াসনেস, কতটা হওয়া দরকার, তুমি তো ইমাজিনই করতে পারছো না। আমাদের সব আছে, ঠাকুর তো আছেই, তারপর তো হইব, যে এটা বোঝানো মুশকিল হয়। তো এইটা হয় গণ্ডগোল। তো গেল, আমি তো বলে রে বাচ্চা মানুষ বসুক, তুমি বসো, আমি আমার হিন্দিতে কথা বলে, আমি বাংলা বলতে পারে, আমি বলছি আমাকে, আমি হিন্দিতে শুরু করে দিচ্ছি, আমার বিখ্যাত হিন্দি। তুমি বসতে, হ্যাঁ মানে আপনি তো বেহালার ছেলে, তুই আপনি বাংলায় বলুন, আচ্ছা বসো। আরে যে ভালো ছেলে, বসুক, আসছে যখন, তখন আর পায় না, আমি বলেছি বসো, তখন আর গন্ধনন্দ গেছে, যা গেছে। এখন সমস্যাটা এটা হয় আমাদের কাছে, যেটা বুঝেছো তো? ফলে এইসব কারণে আমি ঢুকিই না এখন আজকাল। আর কি বকবো টকবো, তোমাকে কিছু বলবে না, তোমার কাছে কিছু বলবে না, আরে নর্মালি বলছি আমি আর আমার এটা ইন্টারেস্টও না, এটা আমার কাজও না ঢোকার। তো বেদ প্রচারের আমি যা গল্প ইত্যাদি আছে, বাচ্চাগুলো আছে, সৌরভ, এই তো এসব আছে, গল্প করতে আসি, তা 2টা কথা হইলো, তোমার কথা আমাকে বলবো, আমার কথা তোমার বললাম, বুঝতে পারছো কাকু? আমি খোঁড়ায় আসছে, অনেকটা পরিশ্রম করেছো, ওর আন্দাজে, ওর যা বয়স, আর খড়িয়ে হাঁটে, ও ধারণা অবস্থাতে রয়েছে। তারপর ধ্যান সমাধি, অষ্টাঙ্গ যোগেছে, ও ক্যাপচার করে ফেলেছে ঠাকুরকে হৃদয়ে। ফলে এখন তুমি যদি জানো ঠাকুর এইখানটা বসে আছে, তুমি এখানে একটা নোংরা জিনিসকে বসতে দেবে না তো। তার কাছে ঠাকুরের বাচ্চা কবে ফুটবে, যবে ফুটবে তখন তোমাকে সম্মান দেবো। আপাতত ইউ আর রটেন, ফিলদি, সিক, নসিয়েটিং সামথিং, এখন নিশ্চয় নিতে পারে না। এই যে কুটা মামার কাজে কারে নিয়ে আইছিল গুরু ভাই, এবং গণ্ডগোল হয়েছে সেখানে, মানে ওরা যারা দূর থেকে দেখতে পায়, রানা কি তারাই লিখেছে, অসুবিধা পড়ে গেছে তারা। তোমাদের কাছে শিষ্য, কিন্তু বিশ্বের সুরের কাছে আপাতত রটেন। আর ঠাকুর তো বলাই আছে, এই ফাইলটাকে এগুলো ধরছিল না। তো এবার যারা খুব বিশিষ্ট জন, বেদপ্রচারক ভাই, তাকে যেন এটা ভেবে নেয় যে আমরা রটেন বাবা, কারণ রেজাল্টটাকেই ঠাকুর বলে দিয়েছে। 18-20 বছর বীজ পড়ার পরে, এবং সেখানে জপের কথা কোথাও বলা নেই যে 18-20 বছর, এবং যদি দিনে 21 ঘন্টা করে জব করে, 18-20 বছর রেজাল্ট এটা দেবে, ব্যাস, ফুল স্টপ। আর আমি কথা কমু না। আর আমার কাছে যে এসছে ওটাকে আমি সম্মান দিই। এবার প্রশ্ন করতে হবে, আমার কাছে তো ঠাকুরের শিষ্য, যে আমার কাছে খুব কমই আসে, আমার কাছে খুব গৌরবজনক নয় ঠাকুরের শিষ্য আসা, আফটার মানে ডোয়িং অ্যান্ড মানে এত কিছু মানে জিনিস বোঝার পর যারা এসছে, ওটা ঠাকুরের বলা, যে ওই যেটা আমি অ্যাপ্লাই করে থাকি, যে ঠাকুরের যেটা জেঠুকে বলেছেন যে আমি চুল কাটতে যাবো, বুঝছো তাপসদা, চুল কাটবো,
ইয়ে নাই, মানে ঠাকুর বাড়ি থেকে বেরোনো ইয়ে ছিল তখন, না বলে যাওয়া। তারপরে চুল কাটতে যাবো, ঠাকুর বলে উপর থেকে দেখেছে ওই গোকুল কাকুর পুজিসরা ওই ঢুন্ডু, মানে ঠাকুর বলে ঢুন্ডু, মানে ওই যে নাপিত ঘোরে যে বাক্সডিয়া, ওইটা 3 তলা থেকে দেখেছে, বলে ওগুলো কাটতে পারবে না এখানে, চুল কাটতে যাবো, চুল বড় হয়ে গেছে। তাই বলে অ্যাকচুয়ালি ওরা তো উইকডেজে আসে না, আমি মানে উইকডেজে আসে, আমি তো কলেজে থাকতে হয়, আর রোববার তো ঠাকুর বাড়িতে ভিড় হয়, ওরা আসে না। আচ্ছা, তো এরকম বলছে ঠাকুর। তারপর এই যেটু আবার বলে এরকম করছো, এরপর তো কারোর সাথে মিশতেই পারবে না। তা ঠাকুর নিজেই বলে আমার ইচ্ছার বাইরে কারোর সাথে মিশতে, এটা বড় দয়া ঠাকুর। আমাকে তো বলে তুই মিশিস না, বুঝছিস, বা এই করিস না, বুঝছিস। ঠাকুর নিজের হাতে রাখছেন এটা, তো মায়া দয়া, তার দয়া যে আমার ইচ্ছার বাইরে কারো আমি ঠাকুরই মিশতে দেবেন না। এবার এটা যেহেতু ঠাকুরের বলা, ফলে যে আসবে আমাকে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, ঠাকুর এই ইচ্ছাতে এসছে, তখন আমি তাকে নমস্কার করতেই হবে। তোমরা যারা এসছোকে ঠাকুরের শিষ্য বলে, সেখানে আমি শিষ্য ম্যাটারটা তখন কাউন্ট হচ্ছে না, শিষ্য নন শিষ্য ওটা কোনো ম্যাটার করে, ঠাকুরের ইচ্ছা। তো আমাকে সেটাকে তো ঠাকুর আমার শেষ কথা বিশ্বের, আমার তো ভগবান ঈশ্বর দেবদেবতা ছোটো করা হয়, এগুলো আমি তো বুঝাতে পারি না। শেষ কথা বিশ্বের, আমার সৃষ্টির তত্ত্বের ভাবনার শেষ কথা, ঠাকুরকে নিয়ে নিঃশ্বাস আমার প্রশ্বাস। এই মৌসুমি আমাকে লেখে তোমার নিঃশ্বাস প্রশ্বাসে ঠাকুর, ওই যে আমেরিকান মৌসুমি মণ্ডল লিখছিল, খুব শুনছিল, জোরে বাজাই দিয়েছি, আমার পাশে 2-1 শুনছে, ওরা খুশি হয়েছে। ওই যে আমেরিকার মৌসুমি নিঃশ্বাসে তোমার নিঃশ্বাস প্রশ্বাসে ঠাকুর, এটা লিখছিল, ওই ভয়েস দিয়ে রেকর্ড করে কি উৎপাত করে মিল করে পাঠায়। তো এটা সুতরাং ওর তখন আমি সম্মান সেটা, যে না ঠাকুর পাঠিয়েছেন, তখন তো আমাকে ওই হিসাবে দেখছি আমি শিষ্য হিসেবে না। কিন্তু যারা শিষ্য প্রচার সবই করবে, সবই থাকবে, এটা মেনে নেবে। আমরা অ্যাকচুয়ালি মানে না পড়ে পড়াশোনা শেখাতে এসেছি, এটা পড়াইতে হলেও তো একটু পড়াশোনা চাই নিজস্ব, তো এই হলো ব্যাপার। যাক, এই যে মানাদা আছে, খুব ভালো মানাদাকে। আর আমি এটাকে দেখি যে ঠাকুর এসেছিলেন, আমি এটা আমার একটা ভিতরের ভাবনা, ঠাকুর যখন জন্ম নেন এটা একটা বলা ছিল যে যেন ওয়ার্কার আপনি নিয়ে আসবেন, ইউনিভার্সে ওয়ার্কারের বড্ড অভাব, এটা ঠাকুর বারবার বলতেন শেষের দিকে। এটাও পারলাম না, মানে কষ্ট করতেন বিশ্ব, আপনি তো যাচ্ছেন, আসার সবাই ইউনিভার্সের ওয়ার্কারের বড় অভাব, এত বড় বিশ্ব, ভালো কর্মী নিয়ে আসবেন। তা আমি ওইভাবে দেখি, এটা আমার ধারণা ভাবনা বলা, যে যারা শিষ্য বা যারা ঠাকুরের এই দিদি মানাদা টানাদা সব তোমরা সব বড় বড় বিশ্বের ওয়ার্কার, আমি ওইভাবে সম্মান দিই। আর আমাকে ওয়ার্কে রাখে নাই, আমার ভবিষ্যৎ ফুল অন্ধকার, ফলে আমি যেটা নাই আমার আরেকজনের থাকলে আমি খুব সম্মান, যারা করছে কাজ, সব গৌতমদা আছে, সবাই রানা বিশ্ব, সবাই কার কথা বলবো, প্রত্যেকে, গৌতম, এই বিমল ভাই, রাজু ভাই সব আছে, এই তিতলি আছে যে নাম করে, সকালে যাও না নামে, যে স্মিতশ্রী, স্মিতশ্রী তো খুব ভালো, সুন্দর সুন্দর তৈরি হয়েছে স্মিতশ্রী। আর শিষ্য বিষয়টি আবার বুঝতে পেরেছো, এটা আবার দেখো না। হ্যাঁ, তো তোমাদের কাছে বিশ্বের সন্তান দলের বিশ্বের সম্পাদক, আমার কাছে তো বলে দিলাম জেনেটিক্যালি এনহ্যান্সড হোয়াট এভার কোয়াড্রুপেড, তো এখানে কোনো কথা বলার মানে হয় না এদের। রাত্রেও ভালো, এগুলো বুঝে নাও। আর কোনো প্রশ্ন আছে কিনা বুঝে নি, আর ডাই বোধহয় কারোর। এবার মানাদা কিছু বলুক, মানাদা ভাষণ দেয় ভালো। টিঙ্কু বুঝছো না বাবা, বিমল ভাই বুঝছো কথা, টিঙ্কুরে ভালোবাসি, SMS করে টিঙ্কু, আমি দেখছি রাম রায়ের নাম করে, গৌরী খুব করে SMS, মাঝে মাঝে বলে ফোন করতে, আরে আলে আমি ফোনের কাছে থাকি, বুঝছো মা, এখন বুঝছো না? হ্যাঁ বুঝে গেছে। আর দীপালিনা কি একটা লেখে তোমাদের ওদিককার, ওরে বলে দিবা। রামগোপাল কে, গোপাল কোনজন, এ তুমি না, তুমি SMS করো রামনারায়ণ নাম, এই তো রামগোপাল, এই তো ও করে, সুন্দর করে, এই দেখো উত্তর দিতে পারি না, তো লিখছিল আবার কোনদিন, হ্যাঁ রামগোপাল, এই যে বুঝছো রামগোপালের মেয়ে, বুঝছো বাবা, হ্যাঁ তুমি করবে, SMS করতে অসুবিধা পড়ি, SMS করে অসুবিধা যায় না, ওই 2টা নম্বর নিয়ে নেবা, ওই যে ওদের থেকে মানাদের থেকে রানাদের নিয়ে নেবা। আরও কে কে সব আসে নম্বর দেয়, সিনসিনাটি রোজ করে, তবে বিয়ার পর দেখি করে না, এটা আমার একটু দুঃখ লাগছে, শিলিগুড়ি থেকে আসার পর থেকেই করে না, বিয়ে হয়ে গেছে আর করে না, দুঃখ, এটা দেখলাম একদিন আছে, দেখতে হইব গিয়া করতেও পারে, যখন বলছে করছে নিশ্চয়ই করছে না, ওরা আবার আমেরিকাগুলো বেশি ঢোকে, ভারতগুলো কম ঢোকে। বুঝছো রিজু, কথাগুলো বুঝেছো? হ্যাঁ, তুমি তো ওই ইত্যাদির বোন, আচ্ছা আচ্ছা, এই তো যাই, হ্যাঁ আচ্ছা, বুঝছো কথাগুলো, ঠাটা বড় এরকম চাচা চলা কথাবার্তা, আবার
আবার সম্প্রদায় সংগঠন কিছুর মধ্যে বিশ্বে যেখানে থাকবে না পৃথিবীতে, আধ ঘন্টা পরে আমার মৃত্যু হতে পারে, সেখানে একটা মোটামুটি বুদ্ধিমান লোকও এখানকার কিছু প্যাশন নিয়ে তারা চলতে পারে না মোটামুটি। আর ওই তো বললাম কাম আর অর্থ হলে অনেক প্যাশন থাকবে, অ্যাটলিস্ট আমি ওই অন্তত মানে ওই দুটোতে বিলং করি না, দ্যাট আই ক্যান সে ফর শিওর। বাকি কোথায় বিলং করি আই এম নট শিওর। মানে বুদ্ধিমান সবাই, বুঝতে পারছো, বাকি যে কটা দিন ঠাকুর নিয়ে থাকা যায়, কারণ এটা খুব কনফিউজিং রাস্তা। অনেক উচ্চ যারা চলে গেছে তারা বুঝে উঠতে পারে না দ্বৈতবাদ অদ্বৈতবাদ, আর যারা বলে গেছে তাদের কাছে তারা সব স্টলওয়ার্ডস। বুদ্ধ ঈশ্বর নেই, ঈশ্বর নেই বলছেন অ্যাগনস্টিক, ঈশ্বর নেই চুপ নীরব থাকছেন। শঙ্করাচার্য একভাবে ব্যাখ্যা করছে, তারা সব জিনিয়াস, তাদের লেখাপত্র পড়লে দেবে সব ট্যালেন্টেড। ফলে ন্যাচারালি তখন সমস্যা হয় যে কি ব্যাপারটা, যে তারা বলে গেছেন এগুলো এই হলো। আর ওর ওটিপিতে টাকা গেছে, মা আসছে, ওটিপিতে টাকা যাদের যাবে, একটা নিজে আইটির মেয়েও, ওর ওটিপিতে টাকা গেছে। সবার সামনে বললাম, বলে ঠিক আছে না, ঠিক হয়নি, ঠিক আছে আচ্ছা। এটা পিটানোর কথা। এটা আমার কিন্তু দুঃখ হয়নি, এটা আমার যে দুঃখ হয়েছে তুমি বলবে তোমার কষ্ট, সেটা একটু কষ্ট দিতেই হবে আমাকে যেহেতু ভালোবাসি, কিন্তু এটা হবে কেন? এটা তো দুনিয়া শুদ্ধার লোকরে বলে বেড়ায় যে নাকি ওটিপি দিতে নাই, আর তুমি ওটিপির কি মানে আইটির মেয়েও, মানে ইঞ্জিনিয়ারও, তো এই সমস্তগুলো চলবে। আর মাঝে মাঝে ওটিপি যার টাকা যাবে তাকে ধরে দুইটা পিটাবা, যার যাবে। চোরকে আমি দোষ দেবো না, তো চোর টাকা পয়সা নাই, চুরি করছে যা করছে। তুমি তো এটা তো বলা আছে না, বলে না কী সব, একদিন টিভি দেখছে ওটিপিতে দেবেন না, মন্ত্রী টন্ত্রীরাও বলে ওটিপি দেবেন না। হ্যাঁ, তো আবার তো ওটিপির ব্যাপারও নেই, কিছুই নেই। তো যাক, তুমি দিয়েছো, এখন একটু দুঃখ হইলো, এই সবার সামনে বললাম, মনটা একটু খারাপ হলো তোমার জন্য, কিন্তু যাক অল্প বেশি অল্প ব্যাপারটা রিলেটিভ। জমাই ছিল চাকরি করে এতদিন, কারোর গ্যাসের নাম বলছি না, তারা নাম বলতে না করছে, হঠাৎ মনে পড়ে গেল ঠাকুর, দয়াল ঠাকুর, হ্যাঁ আরও দু এক পিস আছে এদিক ওদিক, তাকাচ্ছি না তাদের দিকে, না হঠাৎ মনে পড়লো আরও তো এরকম আছে। তো যাদের যাবে খুব সাদা সিধে লোক, সরল সোজা লোক হয় না, তাদের দেখেছি। তো সরল লোকদের একটা খুব সরল বুদ্ধি থাকে, তার গ্ল্যাডিং এক্সাম্পল আমার ঠাকুরের একটা খুব সোজা বুদ্ধি ছিল, সহজ বুদ্ধি ছিল, তার ক্যারেক্টারিস্টিক ভীষণ সোজা। তারা নর্মালি ওই এদের ঠকে কম, মানে আঘাত পায় অন্য কারণে, মানে নিঃস্বার্থভাবে ভালোবাসতে গিয়ে আঘাত পায়, সেটা আলাদা কেস। ঠকাঠকির মানে ইচ্ছা করে ঠকছে বলতে হবে সেটাকে, বুঝেছো? নর্মালি আর কারো টিপে গেছে, মানুষ যেভাবে হাসতেছে মানুষের গেছে নাকি? যাক, বলে নাই আমারে যেভাবে হাসি মুখ, হ্যাঁ বলে দিবা, বুঝছো? ওটিপি যার যাবে তাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে তার সবাইরে মিষ্টি খাওয়ানোর ফাইন, উল্টা আরও খরচার ব্যবস্থা করছে, সে ফাউন্ডেশন থেকে তাকেও খাওয়াও। সতর্ক থাকবে। আর খুব জীবনটাকে আনকমপ্লিকেটেড রাখবার চেষ্টা করবে। তোর সাথে কথাও বলবো একটু দিবসে, বুঝছো? যতটা পারবে আনকমপ্লিকেটেড রাখবে। আমি তো বলি যে এখানে শান্তি নেই, ইউ আর সার্চিং দ্য রাইট থিং অ্যাট দ্য রং প্লেস, রেজাল্ট এই হবে। এবং যত বাড়ছে, যত কমার কথা, যেটা 5 বছর আগে যে দেনা ছিল, মানে পাপের বোঝাটাকে ঋণ বলছি, সেটা কমার কথা, সেটা আরও দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে, কারণ ওই আগের তাপটা থাকছে। ওইটাই বলা ঠাকুর, এখানে কারো দুঃখের কথা শুনতে যাবে না, ওটা ঠাকুর এক স্ট্রোকে বলে দিয়েছে। কারণ যে কোনো ডিজায়ার, যে কোনো যে চাওয়াগুলো উঠছে, তুমি ভাবছো ওটা শান্তি পাবে ঘুরঘুর করে যেদিক ওদিক যতদিকে মন যাচ্ছে, এটা সব কিন্তু ড্রিভেন বাই দ্যাট পাস্ট ব্যাগেজ, বুঝতে পারছো? এটা মাথায় রাখবে। ওই জন্য খুব সতর্ক, যা আছে গেছে, যা গেছে যেটুকু আছে, এবার যাতে শান্তিটা পাও। আর শুভঙ্কর কই? আচ্ছা, শুভঙ্করের একটা মেল আছে, ওটা বলতে হবে। ওর একটু সমস্যা হয়েছিল, শুভঙ্কর খুব ইন্টেলিজেন্ট ছিল, শুভঙ্কর আমার খুব পছন্দের ছিল। ওর সমস্যা হয়েছিল, ঠাকুর কি
এটা সরল, এটা জাস্ট একটা বলার লব্জ, আমি জানি এটা খুব মিন করছে, দ্যাট নট দ্যাট যে আমার কি ঠাকুর অসন্তুষ্ট এরকম একটা কিছু লিখেছিলে, মানে ঠাকুর কি আমাদের অখুশি বা কিছু। এটা ফ্ল্যাটে রেজিস্ট্রি করতে, ওর ফ্ল্যাটে গ্যারেজ সহ, ও কোনো দিন জানে গ্যারেজ আছে, কোনো দিন জানে গ্যারেজ নাই, 12টায় জানে গ্যারেজ নাই, পেমেন্ট হয়ে গেছে, 1টায় জানে গ্যারেজ আছে, 1:05 জানে গ্যারেজ নাই, 1:27 জানে গ্যারেজ আছে। বেচারা আমাকে সব লেখে, সরল ভালোবাসি বাচ্চা। এখন এটা তো হয়েছে যা হয়েছে। এখন সমস্যা যেটা হয় আমাদের, এটা খুব ভালো করে বুঝে নেবে, এই বাচ্চাগুলোকে বলছি, তিতলি, এর মধ্যে ঠাকুরের কিছু ব্যাপার নাই, ঠাকুর তোমার প্রতি বিরূপ অরূপ কিচ্ছু ব্যাপার নেই। ঠাকুর ভালোবাসে, ওয়ান সাইডেড, ঠাকুরের ভালোবাসা দ্যাটস ডান। এবার তোমাকে আমি শুভঙ্করের কেসটা দিয়ে বুঝাই। ধরো আমি আর শুভঙ্কর যাচ্ছি, শুভঙ্কর ভীষণ ভালোবাসে, দাদা চলো, আমিও চললাম। আচ্ছা, ঠাকুর কিন্তু ভালোবাসে, এটা সবসময় কমন রাখবে, হ্যাঁ, প্রত্যেকবার বলবো ঠাকুর কিন্তু আমাদের ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে আমাকে। শুভঙ্কর, আমিও বাচ্চা, শুভঙ্করও বাচ্চা, প্রচণ্ড ভালোবাসে। আমি আর শুভঙ্কর যাচ্ছি, চলো, ঠাকুর কিন্তু ভালোবাসে, বলে দিব, হ্যাঁ, ঠাকুর প্রচণ্ড ভালোবাসে। এটা শুভঙ্কর বললো, দাদা চলো জিলাপি খাই, জিলাপি খেলাম, ঠাকুর কিন্তু প্রচণ্ড ভালোবাসে, জিলাপি খেলাম, খুব ভালো লাগলো, আবার যাচ্ছি। এবার শুভঙ্কর একটা আগুন জ্বালাইলো, দাদা শীত করছে, আগুন জ্বালা, ঠাকুর কিন্তু প্রচণ্ড ভালোবাসে। এবার বললো, দাদা হাত দাও, দুজনে মিলে, ঠাকুর কিন্তু প্রচণ্ড ভালোবাসে, এটা কিন্তু ভুললে চলবে না। এবার হাত যখন হাত পড়ে গেল, এর মধ্যে ঠাকুর ঢুকলো কোত্থেকে? আমি এই জায়গাটা বুঝাইতে পারি না। লোকের একটা অদ্ভুত ধারণা, ঠাকুরকে এত ছোটই বা ভাববো কেন, যে আমার দিকে ঠাকুর 24 ঘন্টা এইভাবে তাকিয়ে আছে, কিছু একটা কর তোরে পিটাই, অতটা ইম্পর্টেন্টও আমি নই। ঠাকুরেরও প্রচুর কাজ আছে ভাই, ঠাকুর ভালোবেসেছে পুরো চেক, বলেন আমি চেক দিয়ে দিয়েছি, আমার কিছু, ঠাকুর নিজেই বলেন আমার কিছু দেওয়া সব দিয়ে দিয়েছি তোমাদের, এর থেকে বড় সত্যি নেই, বুঝেছো? আমি আর শুভঙ্কর যাচ্ছি, জিলিপি অবধি ঠিক আছে, শুভঙ্করে আগুনটা জ্বালিয়েছে, হ্যাঁ জ্বালিয়েছে। এবার আমারে বললাম না, প্রচণ্ড ভালোবাসে আমারে বললো হাত দিতে, আমি হাত দিয়ে দিলাম, দুজনেরই হাত পড়ে গেল, দুজনেরই করতে মেশোর কাছে, সুদীপের কাছে দৌড়ে এলাম, ওরা বানালো ঠাকুর, তাহলে কি আমাদের প্রতি অখুশি? এর মধ্যে ঠাকুর ঢুকলোটা কোত্থেকে? আমি এটা বুঝতে চাইছি, বুঝতে পারছো? এবার দ্যাটস দ্য গুড প্যাকেজ অ্যান্ড দ্য লার্জ ব্যাগেজ দ্যাট কামস উইথ ম্যারেজ, বুঝেছ? এটা শুভঙ্করকে বললাম, তো ওটা কিছু করার নেই, বুঝেছে? আমার তো দুঃখ, কেউ বিয়ে করে নেই, ওটা দুঃখ, কিন্তু তো ওর বউ অধ্যাপক, ওর বউ প্রফেসর, বুঝেছে? দ্যাটস দ্য বিগ ব্যাগেজ অ্যান্ড দ্য লার্জ ব্যাগেজ দ্যাট কামস উইথ ম্যারেজ। এখন ওটা ঠাকুরের কথায় বিয়ে মানে A+B/2, মানে স্পিরিচুয়াল ইয়ের দিক থেকে। তো যাই হোক, এর মধ্যে ঠাকুরকে টানার দরকার নেই। আমি অঙ্কটা করলাম, তুমি বলারতে অঙ্কটা করলাম, তুমি এত ভালোবাসে আমারে শুভঙ্কর, বুঝেছ? ঝামেলা আমি আগুনে, ওই আগুনটাও ঠাকুর জ্বালায় নাই, তবুও বুঝতাম ঠাকুরের কি কোনো মানে ইনডাইরেক্টলি কোনো হাত আছে, বা অভিনয় দিয়ে আগুন জ্বালায়, ওদের মধ্যে প্রলুব্ধ কর, বা রতিদেবকে বল ওদেরকে যাতে আঙুরের দিকে হাত দেয়। নো, ঠাকুর কিন্তু প্রচণ্ড ভালো আছে। আমরা ওই আগুন জ্বালাইছে, অভিও জ্বালায় নাই, মেশোও জ্বালিয়ে নেই, মানাদা জ্বালিয়ে, এবার ওই বলছে দাদা চলো হাত দেওয়ার, আমার এত ভালোবাসে, শুভঙ্কর বললে আমি না করতে পারি না, আমি শুভঙ্কর সাথে হাত ঢুকে দিই, দুজনেই হাত পড়ে গেল, দুজনেই দৌড়লাম, কি কই থাকে ইয়ে মেশো, গড়িয়াহাট না কই থাকে, ওখানে দৌড়ালাম, লাগাও করো। তো এইটা কিন্তু এটা শুভঙ্কর বলে না, শুভঙ্কর খুব ইন্টেলিজেন্ট ছিল, ভীষণ ভালোবাসি আমি। এটা বাচ্চাদেরও বললাম, এটা তোমরা তো বাচ্চা, এটা আমরা তাহলে সময় খারাপ তোমাদের ব্যাপার, ওই সময়টামের মধ্যে নেই, ভাগ্য খুব একটা আমি করি না, গুরুত্ব দেওয়ার মানে লাইফকে আননেসেসারি কমপ্লিকেটেড করার কোনো দরকার নেই, আর বুদ্ধি খাটায় চলবা। আর তোমাদের সবার ইয়ে আছে এখানে ভালো, আমাদের গাইডেন্স খুব ভালো, আমাদের যে গাইডেন্স গ্রুপ ইতিদি আছে, গৌতমদা, মেশো, রান্না টানা বা সবাই এটা দেয়, এই গৌতমটা তো সবাই খুব ভালো আছে, বুঝেছো? বুদ্ধি টুদ্ধি নিয়ে গৌতমদা আছে, সবাই যারা যে ভালো বুদ্ধি দেয় তাতে, বুঝছো? তো এটা সবার জন্য বলা, যেটা এটা একটা শুভঙ্কর বলে না, শুভঙ্কর বলে অ্যাড্রেস করলাম, কিন্তু এরকম আসে সকালবেলা খেতে গিয়ে দেখলো নুন নাই, ঠাকুর কি আমার উপর অখুশি? আরে হালায় তোর বউ নুন দিয়েছে না নুন দেয়নি, কে এখানে ঠাকুর ঢুকছে এটা কোত্থেকে? আমার এটা জানার ইচ্ছা, তো ঢুকলোটা কোত্থেকে? এটা ও বলে না, শুভঙ্কর বলে না, এটা আমাদের একটা ধারণা থাকে।
আমরা এমন আমাদের নিয়ে এত সুপ্রিমলি অবসেসড যে আমিও আমাকে ছাড়া রে, আর ঠাকুরও আমি এমন মূল্যবান, এত মূল্যবান। বসে বেড়ে বলছে নিহার নিহার গল্প করছে সুন্দর, তুমি বলবা নিহারের কথা, বকবো তোমারে, তুমি তোমার মতো বলবো, আমি আমার মতো কথা কমো। এত অবসেসড থাকি আমরা যে আমাদের ধারণা ঠাকুর 24/7 আমাদের নেই পড়ে আছে। হতেও পারে আগে প্রমাণটা পেয়ে নি, তারপর বললো না সত্যি শুভঙ্কর এটা সত্যি ঠাকুর আমাদের সূক্ষ্ম বুদ্ধিতে ঢুকে আগুন জ্বালানোর বুদ্ধি। তো ওটা না, আমাদের কৃতকর্ম, আমাদের কাজ, আমাদের মানে অ্যাকশানের আমরা রিটার্ন পাই। এই গেল ব্যাপার। হ্যাঁ, এই আর এই গেছে যাক। ও আগে অসীম, বুঝছো অসীমেরও কী কী সমস্যা। একটা কথা এটা শুনতে ভাবের মতো হলো, আই শুড সে, ঠাকুরের যারা শিষ্য, এক তো স্ট্যান্ডার্ড বুঝিয়ে দিলাম তারা কি হতে পারে, এবার তোমার ব্যাপার তুমি বুঝবে। কিন্তু নর্মালি ঠাকুরের মায়াটা এত ওভারওয়েমিং থাকে, এটা আমার কোথাও একটা গভীর বিশ্বাস, আমার বিশ্বাস মানে ওটা বিজ্ঞানী বলতে পারো, খাওয়া পড়ার অর্থনৈতিক অভাব হওয়ার কথা না। তুমি হয়তো মানে লাক্সারিয়াস লাইফ লিড করছো না, কিন্তু হওয়ার কথা নয়, বুঝেছো অসীম? আমার বিমান কই, বিমান আছে না? হ্যাঁ, বিমানটার জন্য একটু কষ্ট হয়, আই ডোন্ট নো ওয়াই। যাই ওর একটু সমস্যা পড়লে ওর জন্য একটু মায়া লাগে, জানি না কেন, আমার কেন ওর জন্যই লাগে। স্বপ্ন আসছে, বাচ্চাগুলো কোথায়, বাচ্চা ওর জন্য একটু কষ্ট লাগে, কিন্তু নর্মাল কোর্স এটা হওয়ার কথা নয়। সিপি হোক আর যাই হোক, মানে অর্থনৈতিক খাওয়ার কষ্ট, মানে অর্থনৈতিক কষ্ট হওয়ার কথা নয়। এটা আমার কোথাও একটা ঠাকুরের যারা সন্তান, কারণ ঠাকুরের মায়াটা আমি সেটা ফিল করেছি, আই হ্যাভ সিন ইট, আই হ্যাভ টাচড ইট। এমন একটা ওভারওয়েমিং মায়া, মানে তুমি একদম মানে হেলিকপ্টারে যাতায়াত করছো সেই জায়গাটা বলছি না, নর্মাল ভদ্রলোকের মতো চলে যাওয়ার কথা ফিনান্সিয়ালি একটা। এবার হয় না কেন এটা নিয়ে ভেবেছি, মানে এক তো বাইরের লোকেরা বললেও যেভাবে অ্যাড্রেস করে, অনেক সময় চলে আসে বাইরের কেউ সন্ন্যাসীদের সাথে, তারা অনেক সময় জিজ্ঞেস করে অর্থনৈতিক সমস্যাগুলো। তো আমি ঠাকুরের ছোটোবেলা থেকে একটা ঘটনা বলি। রাধানগর বলে একটা জায়গা ছিল উজানচর কৃষ্ণনগরের কাছে, ওখান থেকে সনাতন বলে একটি ছেলে আসতো ঠাকুরের কাছে। তো সনাতন ওই নারায়ণগঞ্জে বোধহয় সুতোর কলে টলে কিছু কাজ করতো, মানে কাজ করে না, অভাবী ফ্যামিলি। এবার মা এসে রোজ ঠাকুরকে কাছে চিৎকার করতো, গোসাই কাজ ইয়ে করছে, মানে ওর কাজ হচ্ছে, জুটছে না, এই কাজ করে। এবার ঠাকুরের যুক্তিটা শোনো, ঠাকুরের বাচ্চাকালের যুক্তিটা আমার কাছে খুব মানে অ্যাট্রাকটিভ। ছোটোবেলায় একদম আনপলিউটেড, বড়কালে হয় কি লোকের অনেক ভিড়ের মধ্যে অনেক সময় সব কথা দুম করে মুখে আসলে বলা যায় না। আমি এখনও চেষ্টা করি দুম করে মুখে আসলে বলে দিতে, আমার কোনো স্টেক নেই। ঠাকুর যেহেতু উদ্ধার করতে এসছেন, তো ঠাকুর অনেক সময় দুম করে কিছু মানুষ আঘাত পাবে বলতে পারতেন না। বাচ্চাকালে সেই সমস্যা ছিল না, বাচ্চাকালে মুখে দুঃখ। এবার ঠাকুরের ওই যে অ্যানালিটিক্যাল ইটা দেখো, তো সনাতনের মা এসছে রাত্রিবেলা, ঠাকুর ধ্যান করছেন, বলছে ঠাকুর, এবার ঠাকুর ভাবছে কীভাবে, দেখো ঠাকুরের ওয়ে অফ থিঙ্কিংটা, ও তো চোখে দেখতে পায়, হ্যাঁ হাত পাও তো ঠিক আছে। ঠাকুর কিন্তু বুঝতে চাইছেন, ঠাকুর একটা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে এসে পড়েছেন, এখানে এমন এক জগৎ থেকে এসছেন, এমন একটা অদ্ভুত জগৎ। ঠাকুর কিন্তু অবাক বিস্ময়ে দেখছেন চারিদিক, ওইভাবে দেখতে হবে কেসটা, বুঝতে পারছি, বোঝার চেষ্টা। এইবার বলছেন তাহলে তো মানে তারপর ঠাকুর বলতে চাচ্ছেন পারে না, না করে না, মানে কাজ করার ইচ্ছা নেই। মানে ঠাকুর কিছুতেই, ওর মা বুঝাচ্ছে, ঠাকুর কিছুতেই। এবার বিভিন্ন উদাহরণ দেওয়া শুরু করছেন। ঠাকুর নারায়ণগঞ্জের লঞ্চ ঘাটে দেখেছেন কুলিরা মুড বয়, এই বয় সেই, ওগুলো করে তো করতে পারে, ওগুলো করে করতে পারে। মানে আফটার অল ইফ ইউ নিড মানি, তোমার যদি মানি সত্যিই জরুরি হয়, হবে না সেটা ঠাকুর ভাবতেই পারছে না, সত্যি তাই। আমাদের অর্থনৈতিক মানে আমরা, এটা ঠাকুরের যুক্তি এবং আমার কাছে যুক্তিটা আমি সব জায়গায় দিয়েও বেড়াই দুমদাম। তো এটা হচ্ছে বক্তব্য। আমার যদি মানে সিরিয়াসনেস থাকে, আই হ্যাভ টু, মানে আমার একটা ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, কথা হয়ে যাওয়ার কথা। একটা দুটো এক্সেপশন থাকে, আমি সেগুলো একেবারে এত এক্সেপশন মানে 1%ও পড়বে না, হয়তো 0.0001% গিয়ে পড়বে, এই হলো ব্যাপার। তো ওইটাও একটা ব্যাপার, বলে কাজ হচ্ছে না তা না, সে কাজ করতে চায় না, পরিষ্কার কথা।
if he or she wants to earn money, রাস্তা এন নাম্বার অফ রাস্তা আছে বক্তব্যটা এটা, তাই না? শুনে তা এই হলো ব্যাপার। আর প্রশ্ন মনে পড়ছে না, এবার মানাদা কইব। আর কে কে আছে? আর কারোর বক্তব্য? টিসি আছে মা এটা? হ্যাঁ গো দেখো দিস এটা তো 7 যাক, তুমি বলছো সব 7 এপ্রিল তাহলে দিচ্ছে। সুখেও তো অনেক সময় টাচ করলো, ওই সময়টায় ফেস যা চলে যাবে। তো আমি এপ্রিলের ফার্স্ট উইকটাকে ঠাকুরের টাচ করলেও দীক্ষা তুল্য ধরছি, মানে যেহেতু চলে যাওয়ার সময় হয় ওটাকে ওইভাবে ধরা হয় যে ওই সময় কেউ টাচ করলে, তুমি তো দর্শনে দাঁড়িয়ে থাকো, কেউ যদি টাচও করে দীক্ষা ওটা, বা সুখেও যদি ওই মুহূর্তে 1 ঘন্টার এদিক ওদিকে মৃত্যু হয়েছে, কেউ যদি ঢুকে পড়তে পারে, ঢুকে পড়তেও পারে, তারও সেটাকে দীক্ষা হিসেবে ধরা হবে। যেহেতু চলে যাচ্ছেন এত বড় একজন, এত বড় মানে সব থেকে বড় একজন, মানে ফিজিক্যালি আর মানে ওই অ্যাক্সেসিবিলিটি থাকবে না, আর থাকেও না, তারপর আর খুব সমস্যা হয়। তুমি বলছো যেন 7 তারিখে আমি ধরে নিচ্ছি দ্য লাস্ট, কিন্তু সব থেকে বাচ্চা এখানে হিসাবে ওই মানে দীক্ষার হিসাবে ও এইদিকে মাইকটা রাখা, আমি ওইদিকে দাঁড়িয়ে কথা বলছি, তো সামনে দিয়ে দিতে মাইকটা। যাক আর বলবো না। শম্ভু ভালো আছো? আচ্ছা, বিমানের জন্য একটু কষ্ট হয়, বিমানটাকে ভালোবাসি। সব ভালো থেকো সব। দীপিকা মা, রাজুর মা, দীপিকা আছে না, দীপালি না দীপিকা? হ্যাঁ, ওর একটা SMS করে বলে দিও, উত্তর দিতে পারি না। হ্যাঁ, মানাই কই? ভালো আছো? হ্যাঁ, মদন, হ্যাঁ হ্যাঁ সামনে দিয়ে, তাহলে ওদিকে ওরা শুনতে পাচ্ছে না অনেক সময়, পরে শুনে রে। আর নামটা করবে এটাই বলার, হয়ে গেছে, বুঝে গেলে তো? এখানে কথা বলা কত মুশকিল, ধর্ম নিয়ে কিছু বলেন, মানে বলতে পারি তুমি আমার জায়গায় মোটামুটি একটা ডিসকোর্সের জায়গায় আসো। কোনটা? ঠাকুর তো নাই করে রেখেছেন একদম ক্যাটেগরিক্যালি প্রথম থেকে। পৃথিবীর মানুষের দুঃখ বোঝার লোক আছে, সূর্যচন্দ্রের দুঃখ বোঝে, তুমি যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়ের বিয়ে হয়েছে তো? হ্যাঁ, ভালো আছে? না না, ভালো আছে, হ্যাঁ খুব ভালো বিয়ে হয়েছে। অভি খুব ভালোবাসে তোমাকে। আমি 29 কলকাতার বাইরে থাকবো, 30 সকালে ঢুকবো, নাহলে আমি চলে যেতাম। না না, মানে 29 আমি 3 দিন বাইরে কলকাতার বাইরে যেতে হবে আমার একটু, আমি 29 সকালে ঢুকছি, নাহলে 29 ঢুকলে আবার কে বলছে তো কার মেল টেলে পেয়েছি, আমি চলে যেতাম। নামে যাবে, মানে ওর নামে তো ঠাকুর সবসময় থাকছে আমাদের, সবাই নামে যারা যারা পারবে যারা চলে যায়। মামনি কই? মধুচন্দ্র মা, মামনির বাড়ির নাম হয়েছে, সব গেছে। কোনটা বাবা? এটা তো ভালো হয়েছে বিয়া। না, সে যদি 1 2 নাম সেটা বলছি না, মানে মূলটা ঠাকুরের গলা, তারপরে যারা কীর্তন করতে আসেটা সে তারা সব নাম করতে সে করুক একটু, সেটা তো তাদেরও তো মানে ইন্টারেস্ট পাবে না, তারাও একটু করুক, কিন্তু আমাদের মূল মানে বক্তব্যটা ঠাকুরের নাম। তারপরে কেউ ধরো আসলো নামে, হ্যাঁ মামনি টামনি সুন্দর নাম করে, একটু করলো, সে কিছুক্ষণ করলো, তারও হয়তো ইচ্ছা, হ্যাঁ, বা তার হয়তো একটু ত্রুটি হয়তো, যদি কমেও থাকতে পারে, কমে নেই সে তো রেজাল্ট এই কমলেই চলে আসবে, আইসা হাত জোর করবে, কারণ তাদের সমস্যা আরও বেশি। এই মুখ্যত সূর্যচন্দ্রের দুঃখ মানে তো বড় বড় ঋষিদেরও দুঃখ, ফলে সমস্যা রয়েছে, তাদের ডিরেকশনের অভাব। এই ডিরেকশনটায় এত দূর অবধি হাওড়া যাওয়াটা কনফার্ম থাকছে, বিয়ন্ড হাওড়াটা বুঝতে পারছে না। কথাটা বুঝেছো তো? ওই জন্য এই রাস্তাটা কতটা ফুল প্রুফ এই নিয়ে অনেক কথা, ঠাকুরের রাস্তাটা খুব ফুল প্রুফ, ওই জন্য ওরা আসে। ওরা হয়তো অবধি খড়গপুর অবধি দেখছে ফুল প্রুফ, খড়গপুরের পরে দ্বন্দ্বে রয়েছে, এরপর ওটা মানে ওটা যে রাস্তায় চলছে সাস্টেন করতে পারবে কিনা এই যারা আসছে। রবি ঠাকুরের রাস্তাটা যে পৃথিবী 25,000 বার ঘুরে আসলো, ব্যাপার একই থাকবে, ওটা প্রমাণ করে দিলাম, প্রমাণ করে দিতে পারবো। তো ওই জন্য খুব প্রমাণের ইতে রাখবে। তো নামে যারা যারা পারবে নামে যাবে, এটা বলে দিলাম। না খুব, তুমি খুব ভালো, তোমার মেয়েটাও ভালো। ও কেমন আছে? ওই আরেকটা বাচ্চাটা ছোটটা ভালো, প্রীতি পড়ে না? আচ্ছা, পেটে গেলে দিত।
এই বাবা লাড্ডু এসছে, আসো। কেমন আছো? তো রজিস্টার না, বিস্কুট খাবে? হ্যাঁ বিস্কুট খাবে? ও বিস্কুট খায়, ও খায় তো বিস্কুট। হ্যাঁ যাক, ভালো আছো? তুমি এখানে বসবে? হ্যাঁ ওরে বসার ব্যবস্থা করে দাও। ওই না না, ও বসবে আমার কাছে বলছে। বসুক বসুক বসুক, কোলে বসুক, বসে দাও। যা পারে করুক, ও বসুক গা। না বারবার কিছু পারবো না। না না, আমি 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 নিতে পারবো রে। বসবে, নিচে বসবে? কোথায় কোথায় বসলে সুবিধা? কোথায় বসলে সুবিধা? না ধরো টুয়া কই, টুয়া কই? হ্যাঁ আচ্ছা টুয়ারে একটা দিও। হ্যাঁ আর ওই ওরে দিও। আরে ওকে ওকে একটা দাও। এই যে মেদিনীপুরকে দাও। এই যে সুমিতার মেয়ে অশোক, বুঝছো কথাগুলো বাবা? শুভদীপ, বুঝছো না? ঠিক আছে না কথাগুলো? বসো বসো। কার ফোন এসছে? না ফোন আসেনি। না না ফোন আসেনি। বুঝছো অভিষেক? হ্যাঁ এটা অভিষেক একটা। দেখ ছাড়, দিয়ে যাও। এবার ইতিদি কিছু বলুক। বাঘের বাচ্চা, চলো চুপ করে বসে পারো। ও কোয়ার্ক প্লেয়ারের মতো। কোয়ার্ক প্লেয়ার তো নিজের হিক্স ফিল্ডের উপর নির্ভর করে না টু এক্সট্রাক্ট মাস। ও নিজের মাস নিজেই করে নিয়ে চলছে। ও নিজের মাস নিজে নিয়ে চলছে। এই সুদীপ তো এসছে, সুদীপ তো সুদীপ তো আসছে, সুদীপ তো আসছো রে। অন্ধকার কেন? লাইটটা দোয়ালে অন্ধকার আছে। ও তুমি ওখানে? পিঙ্কি কই? আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছি না। যাক, মানাদার ফ্ল্যাট ভালো হয়েছে, কথা শুনেছো সুদীপ? তো ভালো লেগেছে। পিঙ্কি কই দেখি? ভালো থাক। পুটুকে বলো, SMS করে রোজ। পুটু রোজ, তোমরাও তো করো। তো ও আবার সুন্দর লেগে হিউমাঙ্গাস পিঙ্কি, খুব ভালো। ভালো থেকো। ওকে পুটুকে বলো, ও SMS মাঝে মাঝেই করে দেখি। তারকটা কে? আচ্ছা যাই হোক। আর এই নর্থ বেঙ্গল যাওয়া আছে কবে যেন আমাদের? 18 তারিখ যাচ্ছে। হ্যাঁ 14 তারিখ যাচ্ছ? কিসে যাচ্ছ? ওকে বাথরুম আছে না? নাই বাথরুম সমস্যা এখনো? ম্যাডাম ভয় পাবে কিছু, শুধু থাকবে, আপন মনে থাকবে মনটা। হ্যাঁ তুমি যাচ্ছ? সাবধানে যেও। মাসি বাবা মাঝে অসুস্থ হয়েছিল, মনটা খারাপ হয়ে গেছিলো বাবারে। আমি মনে মনে ভাবছি কাকুরে দেখবো, বলছি ডিসেম্বরে অন্তত কাকুকে দেখবো, এর মনের মধ্যে এসছে। ভালোবাসি কাকুরে। তোমাদের সাথে? হ্যাঁ সাবধানে নিয়েছি। গৌতমরে খুব ভালোবাসি, গৌতমের খুব ইয়ে আছে। যাক, আর বলুক এবার, আমি আর বলবো না। সুমিতদা কিছু বলুক ইত্যাদি, বা আর যারা নতুন এসছে প্রশ্ন টশ্ন থাকলে বলতে পারে। হ্যাঁ পম্পার কোনো প্রশ্ন নেই? আছে প্রশ্ন? খেয়েছে কি প্রশ্ন বলো? পম্পার প্রশ্ন আছে? দাঁড়াও, প্রশ্ন আছে, দেখি কি প্রশ্ন করে শুনি। হ্যাঁ বা তোমার যারা পরিচিত তারা যদি থাকে। আমি বলা যে আমার থেকে ভালো মানাদা বলতে পারবে, আমি তো এদের কম থাকি। দেখো শব্দ, এই পড়িও না। দেখো দেখো, ধরো ধরো ধরো। হ্যাঁ স্মিতশ্রী রোজ রবীন্দ্রনাথের 2টা লাইন লেখা দেয় আমার, রোজ করে। ও করে, তৃতীয় করে রবীন্দ্রনাথের সুন্দর লাইন টেন। বলো মা, বলো। দাঁড়াও তুমি। হ্যাঁ আমি ভালো থাকলে তুমি ভালো থাকবে। আচ্ছা তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। আর আর কি প্রশ্ন? স্বপ্ন দেখেছো? সাংঘাতিক ব্যাপার। কি স্বপ্ন দেখেছো?
কয়েকবার দেখেছ? ভালো স্বপ্ন? খুশি তো তুমি? খুশি স্বপ্ন দেখে? এটা বিস্কুট খা। দেখ, আর স্বপ্নের কথা কইতে হবো না, এখানে বল। ও ভালো, এটা খুব ভালোবাসে আমাকে। হ্যাঁ, দাও দাও, আমি চলে এসছি। ওকেও দিও, ওই ওকে ওকে একটা লজেন্স দিও আর এক বিস্কুটের লজেন্স তুমি খাও। সাবধানে থাকবে বাবা, খুব ভালোবাসি। দিয়ে দিও, ঝুমার কাছে দিয়ে দিও, ঝুমার কাছে দিও, ঝুমার পরে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সতীশকেও খুব ভালো। তোমরা করে করে নেবা সংগঠনের ইয়ে, বুঝছো, সব ভালো করে। হ্যাঁ, আর এরাও খুব ভালো হয়েছে। ওই যে সুমিতা, অশোক, শুভদীপ, শুভদীপ তো SMS করে, সুমিতা তো, আর সুমিতা খালি বলবে জল খেও বাবা, যদি খাবার খেতে দেয় আর বলে জল, ডাবের জলও দেয় আবার। বাহ, খুব ভালো হয়েছে, পড়বো। পরে পড়বো। বেদ প্রচার বলতে যেটা নতুন লোক, আমার এই জায়গাটা বুঝতে পারি না, যারা ঠাকুরকে পেয়েছে পেয়েছে, নতুন লোক কটা এসছে? আমি তো বেদ প্রচারে নেই, থাউজেন্ডস অফ পিপল এসছে। বেদ প্রচার মানে পুরানা লোকের মধ্যে ঘুরঘুর করবো কেন? ওই ক্ষমতা তো নেই নতুন একটা লোকরা না, পুরানাগুলোর মধ্যেই চলছে সব, বুঝে গেলে। যেগুলো তো হয়েছে হয়েছে, আর একদম স্ট্যান্ডার্ডও তো এই, সেগুলো তো কথাবার্তা নেই। হ্যাঁ বলো, কি বলবে বলো বলো। হ্যাঁ তুমি বলো। পাহাড়ের গল্প কি? পাহাড়ে নাকি শীত এখন, কি পড়ছে দার্জিলিংয়ে নাকি 7 ডিগ্রি। তুমি কিছু বলবে? ও কে থাকে? ও তোমরা দুইজন, তোমরা কি মামে? আচ্ছা, মানে মানাদার পাশে ফ্ল্যাট। ও তো ভালো জায়গা, মহাপুরুষের সান্নিধ্যে আছো। খুব ভালো। এটা বাবা, ওই তো দেখালো তো, বাবা তো শিষ্য ঠাকুরের, খুব ভালো শিষ্য তুমি। হ্যাঁ খুব ভালো, নিজ নিজ, খুব ভালো। মানাদা আছে, মানাদা আমার থেকে ভালো বলে। আবার বুট হলে বলি, নাহলে বলি না, কাজ চলে নাকি? আরেকটা ভূত দেখেছে, কে বলেছে? কে ভূত দেখেছে? কে ভূত দেখেছে? কে যেন, কে লিখেছে? তেজু না? তেজু কি বাবাকে দেখেছে? বাবা তো ভূত না, বাবা তো ভবিষ্যৎ। তেজুর বাবা। দাদা তেজু, তেজু কিরম করে আছে কেন নাকে? তেজুর মনে হয় দুর্গন্ধ পাচ্ছে কিছু অনেকক্ষণ ধরে, না আমার থেকে বেরোচ্ছে কি না। বাবুল পূর্ণিমা তো পাহাড়ে আজকে অনেকেই করছে, করে কে জেনেছে, করে টরে তাদের মতো। আমি জাগতিক ব্যাপারে কোনো, বুঝছো, সকল কিছুর মধ্যে এরাই ফাউন্ডেশন করেছে, এরাই মেডিকেল ক্যাম্প করে, কিছুর মধ্যে থাকতে হয়, করে। এখানে মৃত্যু আছে, আমি 6 ঘন্টা করে করে পৃথিবীতে থাকি, এখন 6টা তো 12টা অবধি আছি। এবার 12টায় ফাঁসি যার, সে কতটা ইনভলভ হতে পারবে? আবার 12টার সময় 6 ঘন্টা লিস্ট পেলাম, বুঝতে পেরেছো? একটা চিন্তায় থাকি, বেশি চেষ্টা করি থাকার। কি বলো বলো সবিক। হ্যাঁ না না, দেখার মতো, তুমি ওই সম্পর্কে চলে গেলে, এটা কথা বুঝতে পেরেছি, সম্পর্কে চলে গেলে থাকবে। মানে এক্সট্রিম জায়গায় তুমি, ফিজিক্সের ভাষায় আমি এইভাবে বলি ইত্যাদি, এক্সট্রিম দুটো জায়গায় নর্মাল নিয়ম খাটে না, এটা নর্মাল নিয়ম। বা আরেকটু এগেলে সিপির নিয়ম, শুভঙ্করের ক্ষেত্রে তো বলতে পারছি না সিপির নিয়ম, নর্মাল নিয়ম। তো এক্সট্রিম কেসে নর্মাল যে নিয়মগুলো ফিজিক্সে ভ্যালিড, সেগুলো এক্সট্রিম জায়গায় খাটেই না। এক্সট্রিম জায়গায়, সিঙ্গুলারিটিও বলছি না আমি সেটাকে, এক্সট্রিম জায়গায়, মানে যারা দেখতে পায় সব সময়, আমি তোমাকে দুটো, এক ঠাকুরের টানের ক্ষেত্রে বলছি, এই ক্ষেত্রে বলছি, মানে একটা সম্পর্ক তৈরি হয় এক সময়, ফিজিক্সের ভাষায় বলছি,
এখানে যে ডিস্টেন্স, এখানে যে আকর্ষণগুলো চলে সব কিছু, তুমি মানে ইলেকট্রোম্যাগনেটিজম বলো, গ্র্যাভিটেশন বলো, এগুলো সব 1/r²। মানে যত দূরে যাবে তত আকর্ষণ কমবে। কিন্তু তুমি এক্সট্রিম ফেজে যাও, ধরো প্রোটনে যাও, মানে সূক্ষ্মতমতে যাচ্ছে এখন পর্যন্ত আবিষ্কৃত। প্রোটন ইজ কনস্টিটিউট 3টা কোয়ার্ক দিয়ে তৈরি, 2টো আপ একটা ডাউন, 2টো আপের ইয়ে হচ্ছে 2 + 2 3 +2/3 +2/3, একটা ডাউনের চার্জ হচ্ছে -1/3, টোটাল প্রোটনের চার্জ 1, 3টে মিলে। নাও কোয়ার্কস কাম ইন পেয়ার্স। এখন তুমি দুটো পেয়ার, এটা অ্যাকচুয়ালি সমস্যাটা মানে যারা মানে ফিজিক্স নিয়ে কাজ, অ্যাস্ট্রোফিজিক্স, যখন একটা কোয়ার্ক যখন ব্ল্যাক হোল দ্বারা অ্যাট্রাক্টেড হচ্ছে তখন কি হতে পারে এটার উপর অঙ্কটা, এর উপর কিপেস থর্নের কাজ আছে, জন হুইলার কিছু কাজ করেছিল, হকিং এইভাবে অন্যভাবে কাজ করে। এখন যেটা হয়, যেটা বলার জন্য বলা, ইফ ইউ ট্রাই টু একটা মানে কোয়ার্ক পেয়ারকে যদি সেপারেট করতে চাও, এখন যত ডিস্টেন্স বাড়বে এখানকার হিসাবে আকর্ষণ বাড়বে, এক্স্যাক্টলি অপোজিটটা ঘটে। এতটা মানে তখন রাবার ব্যান্ডের মতো হয়, যত তুমি টানবে তত আরও শক্তি, এমন এনার্জি জেনারেট হয় সেখানে আরেকটা পেয়ার তৈরি হয়ে যায়। এই সম্পর্কেও ঠাকুরের সাথে যাওয়া যায়, তুমি পারবে না ছাড়তে। যদি ভার্চুয়ালি সরানো হয়ে যায় ঠাকুরকে কারুর থেকে, ধরো আমার থেকে বা যে যার সাথে ঠাকুর ওইভাবে আছে, সেখানে আরেকটা পেয়ার তৈরি হয়ে যাবে। তো ওইভাবেও চেষ্টা করে অনেকে যাতে আরেকটা পেয়ার তৈরি করা যায় কিনা। তো এক্সট্রিম জায়গায় নিয়ম চেঞ্জ হয়ে যায়, আর যারা দেখতে পায় দূর থেকে ওই হিসাবটা একটা রাফলি, এগুলো বলা মুশকিল, একটা আলোচনা আড্ডা মারার স্তরে, ফিজিক্সের হিসাবে নয়। তুমি কোন রেফারেন্স ফ্রেম থেকে দেখছো, দ্যাটস ইম্পর্টেন্ট। ফিজিক্সে প্রচুর কোয়েশ্চেন্স আনআনসার্ড হয়ে আছে। ধরো নর্থ স্টার, ধ্রুবতারা যেটাকে বলি, দ্যাট ইজ রাফলি 430 লাইট ইয়ার্স এখান থেকে, মানে ধ্রুবতারা যেটাকে বলি, পোল স্টার বা নর্থ স্টার যেটাকেই বলা। তো এখান থেকে তুমি যখন ধ্রুবতারাটাকে দেখছো, অ্যাকচুয়ালি যে আলোটা তোমার কাছে রিচ করলো, দ্যাট হ্যাজ স্টার্টেড 430 ইয়ার্স ব্যাক। ওটা বুঝছো, যখন ওটা হচ্ছে তখন আকবর শাসন করছে, যেটা তোমার রিচ করলো। এবার এটা তো আমাদের রেফারেন্স ফ্রেমে না, যদি কেউ ফোটনটাকে রেফারেন্স ফ্রেম করে, ইটস জাস্ট ব্যাং বুম, ইটস এভরিওয়্যার। তুমি যদি যে ফোটনটা আসলো ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য, যেহেতু আলোর স্পিডে গেলে টাইম স্ট্যান্ডস স্টিল, ওটা কিন্তু মুহূর্তে, ওর কাছে এই মুহূর্ত, কথাটা বুঝতে পারছো? ঠাকুর এই যে দূরত্ব যারা ট্রাভেল করে, তারা কিন্তু আলোর ইয়েতে করে, যেমন আলো রশ্মির রাস্তা ধরে চলে গেল, এই ঠাকুরের 14-11-76 রশ্মির রাস্তা ধরে তারা বেরিয়ে গেল, আলো রশ্মি ধরে, মানে আলোকে বেস করে তারা বেরিয়ে গেল। তো ওয়েন তুমি ফোটনটাকে যদি দেখো, ইটস দেয়ার অ্যান্ড ইটস হিয়ার, ইটস এভরিওয়্যার। তো ওই যারা করে তারা এটা খুব রাফ একটা ফিজিক্সের অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করলাম, করে তারা এইভাবে, তারা এমনভাবে ওই রেফারেন্স ফ্রেমটাকে এত কনস্ট্যান্ট ধরে বসে আছে, মাইন্ডটাকে কনসেন্ট্রেট করে, সবকটা গ্ল্যান্ডসকে কনসেন্ট্রেট করে, যে ইটস জাস্ট বুম। কিন্তু তোমার পার্সপেক্টিভ থেকে আকবর শাসন করছে আগ্রায়, এবং সেটা সেই লাইটটা শুরু করেছিল যাত্রা পোস্টার, আজকে সেটা তোমার চোখের রেটিনায় এসে সেটা এফেক্ট করলো, এমন তুমি দেখতে পেলে। ও এবার ফোটনের পার্সপেক্টিভে নেই তো, যে ফোটনটা অ্যাকচুয়ালি আসলো, এবার তুমি যদি তার পার্সপেক্টিভ দেখো, ইটস জিরো। সেটা ইট ওয়াজ দেয়ার, ইট ইজ হিয়ার, ইটস এভরিওয়্যার। তো এটা ঠিক ব্যাখ্যাইভাবে হয় না। আমি বলছি ফিজিক্স খুব হাঁটি পা জায়গায় আছে, আমি যে জায়গা থেকে বলেছি, কিছু কিছু জায়গায় একটা আড্ডা মারার জায়গা যেতে পারে, ওটা ওই অর্থে বলি। এখানকার পার্সপেক্টিভ থেকে অবশ্যই 430 বছর। তো ওইভাবে তারা এখান থেকে মানে কিছু, আমার কাছে ওটা কনস্ট্যান্ট, ওটা অ্যাবসলিউট ঠাকুরের ভাবনাটা, সেটা এখানে অনেক সময় আলোচনা আড্ডা মারার জন্য, যারা ফিজিক্স জানে, এখানে সব ফিজিক্সের বড় মানে তোমরা বসে আছো প্রফেসর, তাদের এইসবই। ভূতের ক্ষেত্রেও একটাকে প্রশ্ন করেছিল, আমি পরে একদিন বলবো, আজকে কি জানি ভূত নিয়ে কথা বলতে ভয় লাগছে, মানে মজা করলাম। হ্যাঁ, তো ঠাকুরের দুটো কথা মনে রাখাটা খুব জরুরি এখানে, আত্মার সম্বন্ধে, ভূত বলছি না, বিদেহী সম্বন্ধে, দে ক্যান নেভার টাচ ইউ। এগুলো খুব গন্ডগোলের জায়গা হয়।
তো যে একজন যে করেছিল সে টাচ করেছে এমন একটা কিছু বলতে চেয়েছে, ঠাকুরের ক্যাটেগরিক্যালি বলে আমি তোমাকে রেকর্ডিংটা দিয়ে দেবো, তাহলে আরও কনভিন্সিং হবে, ওইটুক পোর্শন দিয়ে দেবো, ওখানে অনেক প্রাইভেট কথা আছে বলে টোটালটা দেওয়া একটু, ওইটুক জায়গাটা দিয়ে দেবো, কোনো আত্মা কখনো টাচ করতে পারবে না। তখন প্রশ্ন করছে অঞ্জলি বিশেরই গলা আছে, তাহলে যে বলে এই জায়গা যে বলে ওগুলো সব বাজে কথা, টাচ করতে পারে না। টাচ করতে পারে হি অর শি মাস্ট বি দেবী গোত্রের বা দেবতা গোত্রের বা সুপারলেটিভ মহান, তারা এই বস্তু জগতের উপরই হয়। এক, দুই, আরেকটি ইম্পর্টেন্ট কথা, একটা ছায়ার মতো থাকে, এটা ঠাকুরের ঘরোয়ালাপে আছে, যেটাকে ভূত বিদেহী বলে। বলে এই যে বেরিয়ে যায়, এটা জন্ম অঞ্জলি এই যে কল্যাণী যেটা জিজ্ঞেস করছে, তাহলে কী যায় ঠাকুর, বলে একটা ছায়া মতো। এই ব্যাপারটা বোঝা খুব জরুরি, ছায়াটা বোঝাটা খুব জরুরি। একটা 4 ডাইমেনশনাল ব্যাপারটা টাইম আনতে হয়, ওই জন্য টাইম এটা খুব ইয়েতে। হ্যাঁ হ্যাঁ, ছায়া এখন একটা 2 ডাইমেনশনাল ইয়েতে 3 ডাইমেনশনাল ছায়া পড়তে পারে, এটা একটা পড়তে পারে, এবং সেটা 3 ডাইমেনশনাল অবজেক্ট। ছায়াটা পড়বে ফ্ল্যাটল্যান্ড যেটা ধরো 2 ডাইমেনশনাল, এক্স অ্যান্ড ওয়াই আছে, জেড নেই, সেখানে যদি একটা সান সেট করে, বুঝছো রিজু, অ্যান্ড ফ্ল্যাটল্যান্ডের বিষয়টি কী দেবে, প্রথমে একটা ডট দেখবে, এটা নেই কিন্তু, জেডটা নেই কিন্তু, একটা ফ্ল্যাটল্যান্ড এক্স অ্যান্ড ওয়াই দিয়ে আগাতে পারে, পিছাতে পারে, ওয়াই দিয়ে মুভমেন্ট করতে পারে, জেড বলে কিছু নেই, 2 ডাইমেনশনাল প্রাণী, সে একটা 3 ডাইমেনশনাল সানসেট দেখছে। তো হোয়াট হি অর শি উইল সি, প্রথমে একটা ডট যে বিন্দুটা টাচ করছে, আস্তে আস্তে একটা লাইনটা ইলংগেটেড হবে, যেখানে যেখানে ডায়ামিটার, আস্তে আস্তে লাইনটা ছোট হয়ে একদিন মিলিয়ে যাবে। এটা 4 ডাইমেনশনাল কোনো বস্তু 3 ডাইমেনশনাল কোনো বস্তু 2 ডাইমেনশন দিয়ে পাস করলো। এখানে এটা আত্মার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে ছায়া, সেটা টাইম ফ্যাক্টরটা খুব জরুরি, টাইম কনসেপ্টটা আনা খুব জরুরি। তো এটা আরেকদিন বলবো, এটা জটিল অনেক টেকনিক্যাল ম্যাথমেটিক্স, মানে আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশনে অ্যাকচুয়ালি 3টা এক্স, মানে 3টা স্পেস এক্স ওয়াই জেড, একটা টাইম ডাইমেনশন। আইনস্টাইন ইজ ফেমাস ফর ইকুয়াল টু এমসি স্কোয়ার, ওটা হতোই, ওটা আইনস্টাইন জুনে পেপারটা পাবলিশ করেন 1905, 1905 সেপ্টেম্বরে ওখান থেকে বেরিয়ে আসলো কনসেপ্টটা। আইনস্টাইন যার জন্য আইনস্টাইন, দ্যাটস আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশন, আর মিউ নিউ মাইনাস হাফ আর স্মল জি মিউ নিউ ইকুয়াল টু টি, এই 8 পাই জি টি মিউ নিউ। এখন যারা এগুলো খুব টেকনিক্যাল কথা, এই যে জি মিউ নিউ, স্মল জি মিউ নিউ, দ্যাটস মেট্রিক টেন্সার, এটা 4x4 অ্যারে একটা ম্যাট্রিক্স, যারা ম্যাথমেটিক্স যারা বুঝে, 4x4 অ্যারে মানে 3টা স্পেস ডাইমেনশন একটা টাইম। এবার এর যদি এই যে 4x4 ম্যাট্রিক্স যেটা, তার যদি ফার্স্ট কলামটা ধরো, ফার্স্ট রো, দিস ইজ আইনস্টাইন, তোমরা তো জানোই ফিল্ড ইকুয়েশন, এটা আইনস্টাইন ফিল্ড ইকুয়েশন। ইন্টারেস্টিং পার্টটা যেটা হয়, মানে আড্ডা মারা যেতে পারে ভূত নিয়ে, বিদেহী নিয়ে, যেখানে টাইম আর স্পেস টুইস্ট হচ্ছে, এর ফার্স্ট কলামটাই হচ্ছে, ফার্স্ট রোটাই হচ্ছে 4x4 মানে ম্যাট্রিক্স, তো 3টা স্পেস ডাইমেনশন একটা টাইম, টাইমটাকে ওরা এক ধরে। এখানে কিছু কিছু কমপ্লিকেশন আনা যায়, টাইমটাকে আরেকটা টাইম ডাইমেনশন আনলে, আমি আগে করতাম 2002-3 সালে এইসব নিয়ে, যখন মানে বাজে ছিলাম, মানে এখন ভালো হয়েছি, মানে মাথায় এসব গুড। তো অ্যাকচুয়ালি যে ফার্স্ট রো যেখানে যেখানে টাইম আর স্পেস টুইস্টেড হচ্ছে, ফার্স্ট কলাম অ্যান্ড ফার্স্ট রো, মানে ম্যাট্রিক্সটার জি নিউয়ের যে মেট্রিক টেন্সার কিছুই না, মানে ম্যাপে যেমন একটা তুমি যদি লাইন টানো, ফ্ল্যাটল্যান্ডের ক্ষেত্রে ওটা ঠিকঠাক থাকবে, 2 ডাইমেনশনাল ক্ষেত্রে ঠিকঠাক হয়। ম্যাপে এখান থেকে এটুকু, আমরা তো একটা ইয়েতে করছি এক্স ওয়াই ইয়েতে, এখন সেটাকে যদি স্কেলে ফেলো পৃথিবীর সাপেক্ষে, পৃথিবীতেও তো সব ফ্ল্যাট নয়, দার্জিলিংয়ের ক্ষেত্রে এইটুক ডিস্টেন্স, আর কলকাতা এক ডিস্টেন্স এখন না, তো মাঝখানে একটা পাহাড় পড়ে গেছে, এই জন্য এটা রিমান জিওমেট্রি দরকার হয়, জিওমেট্রি অফ স্পেস। ও করলো কি, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এই যে টেন্সার কনসেপ্টটা আনলো, যে প্রত্যেকটা পয়েন্টের কার্ভেচার কী হচ্ছে। এবার এটাকে 1905 আইনস্টাইন দেওয়ার, 1907 মিনকস্কি জিওমেট্রি, এর মধ্যে টাইম ঢুকালো, এবার 4টা ঢুকলো টেন্সার, তখন প্রয়োজন হয়ে পড়লো, এটাকে হলো জি স্মল জি মিউটাকে মেট্রিক টেন্সার, প্রত্যেকটা পয়েন্টের টাইম 3টা স্পেস এবং একটা টাইম মিলে কোন দিকে কার্ভেটটা হচ্ছে। তো আর মিউনি হচ্ছে রিচি টেন্সার। রিচি ইজ এ সার্টেন ইটালিয়ান ফিজিসিস্ট, ইন্ডাস্ট্রিয়াস ফিজিসিস্ট বলবো, যে ওটাকে খেটে বার করেছিল, কারণ অনেক বড়োটাকে কম এনেছিল, মাইনাস হাফ আর এখানে হচ্ছে কার্ভেচার স্কেলার, জি মিউনিউ স্মল জি মিউনিউ হচ্ছে মেট্রিক টেন্সার, জি মিউনিউ মানে ওই কনসেপ্টগুলো, ওই যে
এক্স ইন্টু ইয়েগুলো, আর টি মিন হচ্ছে টোটাল এনার্জি মোমেন্টাম টেন্সার, বড় হাতের টি, যেটা 8πg টি মিনি বলো। আর যেখানে যেখানে খুব টেকনিক্যাল হয়ে সবাই বোর হচ্ছে, আমি আর বলবো না, 1 মিনিট বলবো। তো যেখানে যেখানে স্পেস টাইম টুইস্টেড হচ্ছে ওই জায়গাগুলো ইন্টারেস্টিং খুব। অ্যাকচুয়ালি এটা আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশন, এটা খুব ফেমাস ইকুয়েশন, ফিজিক্স যারা ছাত্র তারাই জানে। এটা 1915-তে দেওয়া। 1917-তে আইনস্টাইন নিজেও বলেছিলেন এটা সমস্যা, এই ইকুয়েশনটা সমাধান করা খুব মুশকিল। একটা জার্মান ছোকরা 1917 সালে, তখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছে, নাম সোয়ার্সচাইল্ড, জার্মানির সাথে রাশিয়া যুদ্ধ করছে, বেচারাকে দুর্ধর্ষ জিনিয়াস ম্যাথমেটিক্সের, ওকে বোমা, জার্মান তখন গরিব, আমি এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা বলছি, বোমাগুলো যাতে ঠিকঠাক মাথায় পড়ে টাকে রাশিয়ানদের, তাকে ওই প্যারাবোলিক কার্ভটা মানে অঙ্ক করতে দেওয়া হয়েছিল। বেচারা করে পিএইচডির অঙ্ক, ছোকরা ওই ক্লাস 2 এর অঙ্ক ভালো লাগছে না, তো মাঝে মাঝে যখন একটু ফাঁকা পেত ও বার্লিনে চলে আসতো, কারণ ওখানে জনৈক ভদ্রলোক নাম অ্যালবার্ট আইনস্টাইন, সে রিলেটিভিটির উপর কিছু ভাষণ দিয়ে বেড়ায়। তো এই ছোকরা ওখান থেকে শুনলো, এবং 1917-তে ও কিন্তু সলভ করে ফেললো। তো ওই জন্য এই যে ফার্স্ট টিটিটা, মানে ফার্স্ট মানে x0 যেটা, এই x0y0 যেটা হয় ফার্স্টে, সেটাই 1 - 2gm/r, মানে কোনো মতে যদি 2gm/r, আর যদি 2gm হয়, 1 - 1 0 হবে, মানে টাইম স্ট্যান্ড স্টিল, যেখান থেকে ব্ল্যাক হোলের কনসেপ্ট বেরোর প্রথম। এটাই সোয়ার্স, এটা ভালো লাগছে না, সবাই চলে যাবে, ছাড়ো। তা এটা মানে ভূত নিয়ে ফিজিক্স দিয়ে বলা যেতে সম্ভব না, ভূত একটা ভূত, ফিজিক্স একটা ফিজিক্স, মানে ভূত বলছি না, বিদেহী। তবে একটা আড্ডা মারা যেতে পারে, খুব ফ্রুটফুল আড্ডা হতে পারে, খুব মানে ইন্টেলিজেন্ট আড্ডা হতে পারে, ফিজিক্স অঙ্কটা জানা থাকলে। আইনস্টাইন ওয়াজ নট ভেরি গুড অ্যাট ম্যাথমেটিক্স, বলে গ্রসম্যানের হেল্প নিচ্ছে, পয়েন্টকারের হেল্প নিচ্ছে, মিনকস্কির হেল্প নিচ্ছে, বাট হি ওয়াজ এ জিনিয়াস ফিজিসিস্ট। মানে অঙ্ক করতে চাইতো না, আমার অঙ্কটা ভালোই লাগে। হ্যাঁ, মানে আমার অঙ্কে ইকুয়েশন থাকলে টু দ্য পয়েন্ট হচ্ছে বোঝা যায়, শব্দ মানে অনেক ভুলভাল, মানে শব্দ মানে একটা শব্দের 5টা মানে হতে পারে। ওয়েন দেয়ার্স ইকুয়েশন আই এম ঠিকঠাক না, অন্তত ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট, এক্সাক্ট কিছু বলতে পারে, স্পেসিফিক কিছুতে রিচ করতে চাইছে, ওয়েল আই এম গুড। মানে মানে যত ইকুয়েশন থাকবে, হ্যাঁ, তত আমার পক্ষে ব্যাপারটা, মানে আমার পক্ষে বোঝার সুবিধা। যাক, কি বাজে বাজে কথা বললাম, আর বলবো না, এবার মানাদা বলবে। এই দিদি, মানাদা তুমি একটু বলো।